তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কারো বউ বলে মাথা নিচু করে থাকবো না। আর তুমি আমার কাছে অধিকার ফলাতে আসবে না। অধিকার? আপনি এখনো আমাকে ঠিক করে চিনেন নাই। তোমাকে চিনি না, আমার থেকে তোমাকে আর কে ভালো চেনে? সত্যি কি আপনি ঠিক করে আমাকে চিনেন আপু? আমাকে আপু বলার অধিকারও তোমার নেই। আমি এই বিয়ে মানি না, এই সম্পর্কও না। মানেন না, মানেন বা না মানেন, সত্যি কখনো বদলাবে না। কিছু সম্পর্ক শুধু কাগজ কলমে হয় না, আগে থেকেই ঠিক করা থাকে। কি বলতে চাও তুমি? পরিষ্কার করে বলো। সময় সব বলে দিবে, ভুলে যাবেন না। আপনি এখানে অতিথি না, বউ হিসেবে এসেছেন। বললাম না মানি না এই বিয়ে। নীল ধীর পায়ে এগিয়ে আসে, আখির চোখের সামনে এসে দাঁড়ায়, এতটাই কাছে যে দুজনের শ্বাসের উষ্ণতা একে অপরের গায়ে লাগে। আখি অস্বস্তিতে এক কদম পিছোতে চায়, কিন্তু পিঠে পড়ে শক্ত কাঠের দরজা। নীল গলা নিচু করে বলে, কেন মানেন না? সমস্যা কি আপু? না মানে আখি, সমস্যা কোথায়? সমস্যা আমি নিজেই। আমি খানবাড়ির মেয়ে। আমার পরিচয়, আমার সম্মান তোমার মতো কাউকে আমি কখনো মানব না। নীলের চোখে এক মুহূর্তের জন্য ঝিলিক খেলে যায়, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। খান বাড়ির মেয়ে বলেই তো মানতেই হবে। আপনার বাবা নিশ্চয়ই বোকা না যে কিছু না ভেবে বিয়ে দিয়ে দিবে। কি বললে তুমি? মানতেই হবে, আজ না হয় কাল। জোর করে ভালোবাসা চাপিয়ে দেওয়া যায় না নীলা। এটা ভালোবাসা না, এটা দায়িত্ব। আর এই বাড়িতে দায়িত্ব থেকে কেউ পালায় না। আখির বুক ধক করে ওঠে। এই কথাটা সে বহুবার শুনেছে, কিন্তু নীলের মুখে শুনে যেন অর্থটা বদলে যায়। সে গলা শক্ত করে বলে, তুমি কি মনে করো আমি ভয় পাবো? না, আপনি ভয় পাবেন না। আপনি শুধু ধীরে ধীরে বুঝবেন। কি বুঝবো? এই বাড়িটা আপনার যতটা, আমারও ততটাই। আর এই বিয়েটা আপনার ইচ্ছায় না হলেও ভাগ্যের ইচ্ছায়। ভাগ্য আমি নিজেই লিখি নীল। খানবাড়ির মেয়েরা কারো লিখে দেওয়া ভাগ্য মানে না। তাই নাকি? তাহলে এই বিয়েটাকে লিখে দিল আখি। আখি থমকে যায়। মুহূর্তের নীরবতা নেমে আসে। বাইরে থেকে রাতের ছিছি পোকার শব্দ ভেসে আসে। ভেতরে জমে ওঠে চাপা উত্তেজনা। আখি চোখ ফিরিয়ে নেয়। এই বিয়ে ষড়যন্ত্র, আর তুমি সেই ষড়যন্ত্রের অংশ। আপনি ভুল করছেন। ভুল আমি করি না নীলা। করছেন আমার ব্যাপারে। এই কথাটাই আখির বুক কেঁপে ওঠে। সে দ্রুত দরজাটা ঠেলে পাশ কাটিয়ে বের হতে চায়। সাবধান নীল, আমার পথ আটকাবে না। এখনও অনেক সময় আছে। এই বাড়ির বউ হতে শিখতে হবে আপনাকে। আমি বউ হতে আসিনি। নীল ধীর পায়ে এগিয়ে এসে থামে, কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা, চোখে অচেনা আত্মবিশ্বাস। নীল বউ হতে না আসলেও বউ হয়ে কিন্তু এসেছেন, তাই বউয়ের দায়িত্ব পালন করে নাকি। কে বউ? কিসের বউ? আমার সাথে তোমার যায় কি বলো তো? নীলের ঠোঁটে হালকা হাসি খেলে যায়। হঠাৎ করেই সে আখির কবজি আলতো করে কাছে টেনে নেয়। দূরত্ব মুহূর্তেই শূন্য হয়ে যায়। নীল নিচু স্বরে বলে, বড় বড় কথা মানায় না আপনার মুখে। এখনই ছুঁয়ে দিলে লজ্জাবতীর মতো নেতিয়ে যাবেন। আখির চোখ বিস্ফোরিত হয়ে যায়। রাগ, অপমান আর অজানা কাঁপুনি একসাথে বুকের ভেতর দোলা দেয়। নীল, ছাড়ো আমাকে। সে কথা শেষ করতে পারে না। নীল হঠাৎ শব্দ করে আখির ঠোঁটে একটা চুমু দেয়। কোনো গভীরতা নেই, কোনো দীর্ঘতা নেই, কিন্তু সেই মুহূর্তটাই যেন ঝড় তুলে দেয়। আখি হতভম্ব হয়ে যায়, শরীর শক্ত হয়ে আসে, অবাক হয়ে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড যেন সময় থেমে যায়। নীল এক কদম পিছিয়ে আসে, মুখে এবার কোনো হাসি নেই, শুধু স্থির সিদ্ধান্ত। বুঝলেন? আপনার এই রাগের আড়ালে আপনি নিজেই কতটা অপ্রস্তুত। আখি ধীরে ধীরে নিজেকে সামলায়, ঠোঁটে হাত ছুঁইয়ে নেয়, কণ্ঠ কাঁপলেও চোখে জেদ। এই সাহস তুমি কিভাবে পাও নীল? কারণ আপনি যতই অস্বীকার করুন, আমার বউ হয়ে এসেছেন, আর এই সত্যটা বদলাবে না। আখি আর এক সেকেন্ডও দাঁড়ায় না, ঘুরে দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। তার পায়ের শব্দ মিলিয়ে গেলেও বুকের ভেতরের ঝড় থামে না। নীল একা দাঁড়িয়ে থাকে, আঙ্গুলে এখনো যেন আখির কাঁপুনি লেগে আছে। নীল নিজের মনে যতই পালাতে চান,
ঘুরে ফিরে এখানেই আসতে হবে। কি বাইরে পা দিতেই বুকের ভেতর কেমন করে ওঠে। এটা কোনো খানবাড়ি না, কোনো উঁচু দেওয়াল না, লোহার গেট নেই, নিরাপত্তা নেই, চারদিকে ফাঁকা জায়গা, কাঁচা রাস্তা, দূরে ঝোপঝাড় আর অচেনা অন্ধকার। এই পরিবেশ তার একদম অপরিচিত। হঠাৎ দূর থেকে কুকুরের ডাক ভেসে আসে, হাউ হাউ। আঁখি চমকে ওঠে, চারপাশে তাকাই, আলো কম, বাতাস কেমন ভারী। আর একটা ডাক, এবার একটু কাছ থেকে। আঁখি ফিসফিস করে। এটা কি জায়গা? আর দেরি করে না, শাড়ির আঁচল শক্ত করে ধরে দৌড়ে আবার ঘরের দিকেই ফিরে আসে। দরজার সামনে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ায়। ভেতর থেকে দরজা খুলতেই নীল তাকিয়ে থাকে। নীল ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি। এত তাড়াতাড়ি ফিরে এলেন? বাইরে বাইরে কুকুর ডাকছে, চারদিকে কিছুই নেই। এটা খানবাড়ি না আখি, দেয়াল পাহারা বিলাস কিছুই নেই। ঠিক তাই, এটাই তো সমস্যা। আমি এ জায়গার মানুষ না। কিন্তু আজ আপনি এখানেই। ভেবে নিও না আমি তোমার কাছে থাকতে চাই। জানি, তবু ঘুরে ফিরে আমার কাছে এলেন। বাধ্য হয়েছি। এই বাধ্য হওয়াটাই তো সত্যি। দূরে যাওয়ার চেষ্টা করেন, শেষমেশ নিরাপত্তা খুঁজে আমার কাছে আসেন। তুমি খুব বেশি কথা বলছো, নিজের অবস্থান ভুলে। অবস্থান আমি জানি, আমি গরিব আর আপনি খানবাড়ির মেয়ে, তবু আজ ভয় পেয়ে আমার ঘরে আশ্রয় নিলেন। আঁখি কিছু বলতে পারে না। বাইরে আবার কুকুরের ডাক শোনা যায়। নীল গম্ভীর স্বরে বলে, ভয় পেলে বড়লোক গরিব কাজ করে না আখি, তখন শুধু মানুষ লাগে। আঁখি জানালার দিকে তাকিয়ে থাকে। এই ঘরটা ছোট, সাধারণ, কিন্তু এই মুহূর্তে এটাই তার একমাত্র নিরাপদ জায়গা। খানবাড়ির মেয়ে আজ প্রথমবার বুঝতে পারে সব নিরাপত্তা দেওয়াল দিয়ে হয় না। আর যাকে সে তুচ্ছ করে এসেছে তার কাছেই আজ সে ভয় লুকাচ্ছে। ঘরটা হঠাৎ খুব ছোট মনে হতে থাকে আখির। একটা মাত্র বিছানা, পুরনো সব, খানবাড়ির বিশাল ঘর আর প্রশস্ত বিছানার অভ্যেস তার। এখানে দাঁড়িয়েই যেন দম বন্ধ হয়ে আসে। আখি ঠোঁট চেপে ধরে বলে, আমি শুভ কোথায়? বিছানা তো আছে, যদি পছন্দ না হয় তাহলে নিচেও থাকতে পারেন। আমাকে কি ফকির মনে হয় তোমার? আমি নিচে কেন থাকবো? নীল এবার একটু হেসে তাকায়, কিন্তু সেই হাসির ভেতরেও অদ্ভুত সিরিয়াস একটা কিছু থাকে। সমস্যা তো ওখানেই, বিছানাটা ছোট আখি। তো কি? এখানে থাকতে হলে আমার বুকে থাকতে হবে, পারবেন সেটা? মস্করা করো তুমি? না, একদম সত্যি। দেখুন না, বিছানা ছোট, এখানে থাকতে হলে তো সারা রাত আমার শরীরের সাথেই মিশে থাকতে হবে। সে এক কদম কাছে আসে। দূরত্ব এতটাই কমে যায় যে দুজনের নিঃশ্বাস জড়িয়ে পড়ে। আঁখি টের পায় তার নিজের শ্বাসও কাঁপছে। নীল নিচু স্বরে বলে, নিঃশ্বাস এক হবে আর রাত অনেক লম্বা, তখন কি কি হয়ে যেতে পারে সেটা আপনার কল্পনার বাইরে। আঁখি আর এক মুহূর্তও সহ্য করতে পারে না। রাগে মুখ ঘুরিয়ে নেয়, চোখ জ্বলে ওঠে। থামো। তোমার সাহস কি করে হয় এমন কথা বলার? নীল চুপ করে যায়, একটু পিছিয়ে আসে। গলায় এবার ঠাট্টা নেই, শুধু চাপা দৃঢ়তা। সাহস না, বাস্তবতা। আঁখি দাঁড়িয়ে থাকে, বুক ধক ধক করছে। সে বুঝতে পারছে এই ঘরে শুধু জায়গার অভাব না, পরিস্থিতির অভাবও নেই। আঁখি দাঁতে দাঁত চেপে বলে, আমি এখানে 1 মিনিটও থাকবো না। থাকুন বা না থাকুন, রাতটা কিন্তু এখানেই কাটবে। আঁখির আগে চোখ বন্ধ করে নেয়। এই গরিব ছেলেটা, এই ছোট ঘর, এই সরু বিছানা, সবকিছু মিলিয়ে তার অহংকারকে একের পর এক ধাক্কা দিচ্ছে। আর নীল বুঝতে পারে এই রাগের আড়ালেই জন্ম নিচ্ছে এমন এক অস্বস্তি, যেটা শুধু ঘরের ছোটত্বের না, দুজন মানুষের খুব কাছাকাছি চলে আসার। রাত অনেক গভীর। মেঝেতে পাতানো পাতলা বিছানায় আঁখি কুঁকড়ে শুয়ে আছে। জীবনে কোনোদিন নিচে শোয়নি সে। ঠান্ডা মেঝে শরীর ভেদ করে হাড়ে হাড়ে ঢুকে যাচ্ছে। বুকের ভেতর কেমন এক অস্বস্তি, অহংকার আর বাস্তবতার লড়াই। উপরে বিছানায় নীল শুয়ে আছে, গায়ে কম্বল, নিঃশ্বাস ভারী, দেখে মনে হয় ঘুমিয়ে পড়েছে। আঁখি পাশ ফিরে তাকায়, নিজের মনেই বিরক্ত হয়। আঁখি মনে মনে বলে, 1 রাত, শুধু 1 রাত। ভোর হলেই উঠে চলে যাব, ও দেখার আগেই। সে ধীরে উঠে বসে,
পায়ের শব্দ না করতে চেষ্টা করে। ঠান্ডায় দাঁড়াতেই শরীর কেঁপে ওঠে। আর দেরি না করে খুব সন্তর্পণে নীলের পাশে শুয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই নীলের একটা হাত শক্ত হয়ে আখির কোমরের দিকে টেনে নেয়। আখি চমকে ওঠার আগেই নীল তার মুখ গুজে দেয় আখির গলায়। হালকা একটা চুমু। আখির বুক ধক করে ওঠে। আখি মনে মনে ঘুমের মধ্যে, নিশ্চয়ই ঘুমের মধ্যেই করেছে। সে নড়তে সাহস পায় না। শরীর শক্ত হয়ে থাকে। কিন্তু পরের মুহূর্তেই নীল আবার নড়ে ওঠে। এবার ঠোঁট ছুঁয়ে যায় আখির কানের পাশে, তারপর গলায়, ধীরে ইচ্ছে করেই। আখির নিঃশ্বাস কেঁপে ওঠে। আখি ফিসফিস করে বলে, নীল। কোনো উত্তর নেই। কিন্তু নীল থামে না। একটার পর একটা আলতো চুমু ঠোঁটে, গলায়, মুখের পাশে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো গভীরতা নয়, শুধু বিরক্ত করার মতো নাছোড় স্পর্শ। আখি এবার বুঝে যায়। আখি রেগে চাপা গলায় বলে, তুমি ঘুমাচ্ছ না? ঘুম আসছিল না। ছাড়ো আমাকে। আপনি তো নিজেই এসেছেন। ঠান্ডা লাগছিল তাই এসেছি। এটা সুযোগ নিও না। সুযোগ নিলে তো আরও অনেক কিছু হতো। একদম বেয়াদবি করছো। আপনি রেগে গেলে আরও সুন্দর লাগে জানেন। ভুল বোঝো না, এটা এক রাতের ব্যাপার। সকাল হলেই আমি চলে যাব। জানি, কিন্তু এই এক রাতে আপনি নিজে বুঝে গেলেন নিচে থাকা যায় না, আর একা থাকাও যায় না। আখি কোনো উত্তর দেয় না। চুপচাপ উঠে আবার মেঝের বিছানায় ফিরে যায়। কিন্তু এবার আর ঠান্ডা শুধু শরীরে নয়, মনেও জমে থাকে। আর নীল অন্ধকারে চোখ খুলে তাকিয়ে থাকে। রাতটা আরো গভীর হয়। নীল হঠাৎ উঠে বসে। আখি বুঝে ওঠার আগেই সে আখির কাছে এসে থেমে যায়। ঠান্ডায় কুঁকড়ে থাকা শরীরটা এক মুহূর্তে নীলের কোলে উঠে আসে। আখি চমকে ওঠে, কিন্তু ক্লান্ত শরীর প্রতিবাদ করতে পারে না। নীল ধীরে সাবধানে তাকে বিছানায় শুইয়ে দেয়। আখি উঠে বসতে নিলেই নীল হালকা করে তাকে আবার কাছে টেনে নেয়। গলায় মুখ ডুবিয়ে কিস করে। নীল নিচু স্বরে বলে, নিচে ঘুমাতে পারবেন না? ঠান্ডা লাগছে আপনার? এখানেই থাকুন। আমাকে ছেড়ে দাও, আমি থাকতে চাই না। সে উঠতে নেয়। নীল আর একটুখানি কাছে টেনে নেয়। কণ্ঠ এবার শান্ত, দৃঢ়, কোনো ঠাট্টা নেই। ঘুমা নাকি? ভুল বোঝো না, আমি তোমার দয়ায় থাকছি না। জানি, আপনি নিজের শরীরের কথাই থাকছেন। কিছুক্ষণ নীরবতা। বাইরে বাতাসের শব্দ, দূরে কুকুরের ক্ষীণ ডাক। ঘরের ভেতর শুধু দুজনের নিঃশ্বাস। ধীরে ধীরে এক ছন্দে আসে। আখি আর উঠতে চেষ্টা করে না। চোখ বন্ধ করে শুয়ে থাকে। শরীরের টানটা ঢিলে হয়। নীল খুব সাবধানে পাশ ফিরিয়ে শুয়ে পড়ে। মাঝখানে সামান্য দূরত্ব রেখে নীল ফিসফিস করে, সকাল হলে আপনি যেমন খুশি করবেন, এখন ঘুমান। সকালের আলো জানালা গলে ঘরে ঢুকতেই আখির চোখ খুলে যায়। প্রথমে কিছু বুঝতে পারে না। তারপর হঠাৎ টের পায় সে নীলকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আখির শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। আখি তাড়াতাড়ি উঠে বসে। বুক ধক ধক করছে। মাথার ভেতর হাজারটা প্রশ্ন, অপমান আর রাগ একসাথে ভিড় করে। আখি রেগে বলে, এটা কি হলো? আমি আমি এখানে কেন? নীল তখনও আধো ঘুমে। চোখ খুলে আখির দিকে তাকায়। অবাক নয়, বরং শান্ত। আখি বিছানা থেকে নামতে নামতে বলে, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। বললেই যাওয়া যায় না? মানে কি? এটা আপনার শ্বশুর বাড়ি। আপনি এখানে ঘুরতে আসেন নাই। শ্বশুর বাড়ি? এই জায়গা, এখানে আমার থাকার মতো কোনো কিছুই নেই। এমন পরিবেশে আমি কখনো থাকি নাই। আমার জীবন, আমার অভ্যাস সব আলাদা। জানি। জানো? তাহলে এমন কথা বলছো কেন? কারণ সত্যি জানলেই পালানো যায় না আখি। আমি পালাচ্ছি না। আমি বাঁচতে চাই নিজের মতো। নিজের মতো বাঁচতে গেলে কখনো কখনো এমন জায়গায় দাঁড়াতে হয় যেটা পছন্দ না। তুমি বুঝবে না। বুঝি। গরিব বলে কি বোঝা যায় না? এই বাড়ি, এই মানুষ, এই জীবন কিছুই আমার না। কিন্তু আজ থেকে আপনিও এই জীবনের অংশ। জোর করে কাউকে অংশ বানানো যায় না। যায় না, কিন্তু সময় করে দেয়। ঘরে নীরবতা নেমে আসে। বাইরে সকালের শব্দ, মুরগির ডাক, হালকা কোলাহল। অথচ আখির ভেতরে ঝড়। আখি ব্যাগের দিকে হাত বাড়ায়। আমি যাব। যাওয়ার আগে একবার ভাবুন, আপনি শুধু একটা ঘর ছেড়ে যাচ্ছেন না, একটা সম্পর্ক। এই সম্পর্ক আমি চাইনি। অনেক
সত্যই আমরা চাই না, তবু সেগুলি সবচেয়ে গভীর হয়। আঁখি আর কিছু বলে না, জানালার বাইরে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালটা অদ্ভুত ভারী হয়ে আসে। দূর থেকে গাড়ির শব্দ শোনা যেতেই নীল ঘর থেকে বের হয়। একটু পরেই উঠোনে ঢোকে চকচকে কালো গাড়ি। গাড়ির পিছনে লোকজন, হাতে হাত ভর্তি বাজার, বাক্স, ব্যাগ, সবকিছুই শহুরে আয়োজন। আজম খান নেমে আসেন গাড়ি থেকে, গম্ভীর মুখ, চোখে ক্লান্তি, তবু মেয়ের জন্য চিন্তার ছাপ স্পষ্ট। আখি দরজার পাশে দাঁড়িয়ে থাকে, বাবাকে দেখেই বুকটা মোচড় দিয়ে ওঠে। আজম খান চারপাশে তাকিয়ে লোকজনকে নির্দেশ দেন। এইগুলো ভেতরে রাখো, যা যা দরকার হবে সবই এনেছি। এসব কিছু রাখবেন না খান সাহেব। কেন? আমার যা সামর্থ্য আছে আমি সেসবই ব্যবহার করব। ওকে আলাদা করে কিছু বানিয়ে দিতে পারবো না। এই কথাটা আখির ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। আখি হঠাৎ বাবার দিকে ফিরে যায়, চোখে রাগ, অপমান আর কষ্ট একসাথে জমে ওঠে। কেন তুমি ওর সাথে আমাকে বিয়ে দিলে বাবা? আজম খান চমকে তাকান, আখি থামে না, জমে থাকা সব কথাই বেরিয়ে আসে। ওর মতো অশিক্ষিত গরিব ছেলে কি আমার সাথে মানায় বাবা? আমি শহর থেকে লেখাপড়া করেছি, আর ও ও তো আমাদের বাড়িতে সামান্য কাজ করত। এটা আমি কিভাবে মানবো? উঠোনের স্তব্ধতা নেমে আসে। নীল চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখ নামানো, মুখ শক্ত, একটা কথাও বলে না। আজম খান গভীর নিঃশ্বাস নেন, মেয়ের দিকে এগিয়ে এসে কাঁধে হাত রাখেন আজম খান। মা, কিছু সময় জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে নিজের ইচ্ছা দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না, বাধ্য হয়ে এমনটা করতে হয়। আমাকে বলনি কেন বাবা? আমি তো তোমার মেয়ে। বললে হয়তো তোমাকে হারাতাম, আর না বললে এই কষ্টটা দিতে হলো। খান সাহেব, যদি মনে করেন আখি এখানে কষ্ট পাবে তাহলে। না নীল, এই বিয়ের দায় আমার। কষ্ট হলে সেটা সবাইকেই নিতে হবে। বাবা, সব কথা বলা যায় না মা, শুধু এইটুকু বলবো, এই বিয়েটা পবিত্র। এই কথাটা আখির বুকের ভিতর কেমন করে ওঠে। নীল নীরবে দাঁড়িয়ে থাকে, তার চোখে অপমান আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক অদ্ভুত স্থিরতা। নীল নিজের মনে আজ আমাকে ছোট করলো, কিন্তু একদিন ওই একই মানুষ বুঝবে গরিব হওয়া অপরাধ না। আজম খান ধীরে গাড়ির দিকে ফিরে যান, যাবার সময় একবার নীলের দিকে তাকিয়ে শুধু বলেন, আমার মেয়েটাকে খেয়াল রেখো। চেষ্টা করব খান সাহেব। আখি দাঁড়িয়ে থাকে উঠোনে, বাবার গাড়ি চোখের আড়াল হতেই তার মনে হয় এই বিয়ে শুধু দুজনের না, এটার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা এখনো কেউ তাকে বলছে না। নীলের ঘরের ছোট্ট উঠোনে আখি দাঁড়িয়ে আছে, চারপাশে নিস্তব্ধতা। নীলের মা কোমল ভঙ্গিতে তার কাছে এসে দাঁড়ান, চোখে নরম দৃষ্টি, মুখে হালকা হাসি। আখি, মন খারাপ করে থেকো না, সবটা মানতে শেখো। পবিত্র কালেমা পড়ে বিয়ে হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা। এই অশিক্ষিত ছেলের সঙ্গে আমায় মানায়, তার ওপর আমাদের বাড়িতে কাজ করে। এটা আমি কিভাবে মানবো? কত ধনী মেয়েরাও তো রিক্সাওয়ালাদের বিয়ে করেছে, আল্লাহর রহমতে তারা সুখী। তুমিও চেষ্টা করো, পারবে। কখনো মানবো না। এটা আমি কোনোভাবেই গ্রহণ করতে পারবো না। নীলের মা নিঃশ্বাস ফেলেন, চোখে হালকা বিষণ্ণতা কিন্তু কণ্ঠে স্থিরতা। আখি, জীবন সবসময় মনের মতো হয় না, কখনো কখনো যেটা হয় সেটাকে মেনে নিতে হয়। মন খারাপ হলেও সময়ের সঙ্গে সব কিছু সহজ হয়ে আসে। আঁখি কাঁপতে থাকে, রাগ, অপমান আর লজ্জা সব একসাথে। চোখে জল জমে কিন্তু গলা শক্ত। এটা আমার স্বাভাবিক জীবন নয়। আমি এখানে কখনো থাকতে পারবো না। আখি, আমি শুধু চাই তুমি নিজেকে খারাপ অবস্থায় রাখো না। সময়ের সঙ্গে দেখবে হয়তো হৃদয়ও মানিয়ে নেবে। আঁখি কিছু বলে না, মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। ভেতরের ঝড় থামছে না। সকালের আলো ঘরে ঢুকতেই খাবারের সময় হয়ে আসে। ঘরে চায়ের গন্ধ আর ফ্রেশ রুটি, ডাল মিশ্রিত সুগন্ধ। নীল ইতিমধ্যেই টেবিলের পাশে বসে থাকে, চাই আঁখিও আসুক। সে ধীরে ধীরে আঁখিকে ডাকতে শুরু করে। আখি, খাবার খাবে না? আসুন। খাবো না। কেন? ইচ্ছে নেই। আপনার ইচ্ছে? সে নিজে চুপচাপ খেতে বসে যায়। আঁখি কান্না করতে শুরু করে, চোখ লাল, গলা কেঁপে ওঠে। সে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না।
আমি আর পারছি না এভাবে থাকতে। কি করব আমি? হঠাৎ সে শব্দে থমকে যায়, কণ্ঠ কাঁপছে, কিন্তু চোখে রাগ আর হতাশা জ্বলছে। বাবা, তুমি কেন আমার সাথে এত বড় অন্যায় করলে? আমি কখনো ক্ষমা করব না তোমাকে। নীল কিছুক্ষণ চুপ করে আখিকে দেখছে, কোনরূপ প্রতিক্রিয়া দেখায় না, শুধু জানে এই কান্নার ভেতর আখির অহংকার, রাগ, কষ্ট সবই মিশে আছে। আখি নিজের মুখে হাত দিয়ে চোখ মুছতে থাকে, বুকের ভেতর ধাক্কা দিয়ে ওঠে। নিজের বাবা, নিজের পরিচিত পরিবেশ, নিজের সম্মান সব একসাথে যেন হারিয়ে যাচ্ছে। বিকেলের সূর্য একটু হালকা হলুদ আলো ফেলে উঠোনে। আখি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, চোখে রাগ, মাথার ভেতরে চিন্তা আর মিশ্র অনুভূতি। হঠাৎ দূর থেকে গাড়ির শব্দ ভেসে আসে। আখির হৃদয় তাড়াহুড়ো করতে থাকে, ঠক ঠক করে দরজার ধাক্কা। এক মুহূর্তেই আখি চিনতে পারে তার ভাই এসেছে। ভাই হাসি মুখে এগিয়ে এসে বলে, চল তোকে নিয়ে যাব আমি, আর এখানে থাকতে হবে না। আখি খুশি হলেও ভয়ের ছাপ চোখে থাকে। সে ধীরে ধীরে ভাইয়ের দিকে তাকায়। নীল পাশ থেকে এগিয়ে এসে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমার স্ত্রী কোথাও যাবে না। নিয়ে যাব, পারলে ঠেকাও। পারলে নিয়ে দেখান। আমার স্ত্রী আমার অনুমতি ছাড়া বাড়ি ছাড়বে না। আখি হঠাৎ রেগে ওঠে, গলার কণ্ঠ কেঁপে উঠেছে। সে ভাইয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে, আমি যাব না, তুমি চলে যাও। কেন যাবি না? বাবা আমাকে বিয়ে দেওয়ার আগে একবারও কেন ভাবলো না আমি এখানে থাকতে পারবো না? এই জায়গা আমার জন্য না। তাহলে আমি কেন যাব? তুমি চলে যাও। কারণ ছিল বোন, না হলে বাবা তোকে কখনো বিয়ে দিত না এই ছোট লোকটার সাথে। যে নিজের দরকারে নিজের মেয়েকে অন্ধকার জীবনে ঠেলে দিতে পারে, আমি সেখানে ফিরতে চাই না। আখির বুকের ভিতরটা হঠাৎ খুব ভারী হয়ে আসে। ভাইয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চেনা মুখ, চেনা মানুষ, অথচ আজ সবই দূরের মনে হচ্ছে। আখি হঠাৎ শক্ত গলায় বলে ওঠে, তুমি চলে যাও। আখি, তোমরা আর কখনো এখানে আসবে না। বিয়ের আগে একবারও ভাবো নাই আমি কিভাবে থাকবো। এখন তো দরদ দেখিয়ে কোনো লাভ নেই, সব শেষ হয়ে গেছে। চলে যাও। ভাইয়ের মুখটা শক্ত হয়ে আসে, চোখে অপরাধ বোধ কিন্তু অহংকারও কম না। ভাই ধীরে বলে, আমি তোকে নিতে এসেছিলাম আখি। দেরি হয়ে গেছে, এখন আমাকে এখানে রেখে যাওয়াটাই সবচেয়ে বড় দয়া হবে। এই কথা বলে সে আর এক মুহূর্তও দাঁড়ায় না, ঘুরে দ্রুত ঘরের দিকে চলে যায়। দরজাটা শব্দ করে বন্ধ হয়ে যায়। ভাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে উঠোনে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। ইঞ্জিন স্টার্টের শব্দ ভেসে ওঠে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা চোখের আড়াল হয়ে যায়। ঘরের ভেতরে আখি বিছানার পাশে বসে পড়ে। বুক ফেটে কান্না আসে, কিন্তু শব্দ করে কাঁদে না। চোখ দিয়ে শুধু নীরব জল গড়িয়ে পড়ে। আখি ফিসফিস করে নিজের সঙ্গে, সবাই নিজের মতো ঠিকই থাকে, বদলে যাই শুধু আমি। দরজার বাইরে নীল দাঁড়িয়ে ছিল। ভাইয়ের গাড়ি চলে যেতেই সে ধীরে পা বাড়ায়। দরজার ভেতর ঢোকে না, শুধু থেমে থাকে। নীলের চোখে কোনো বিজয় নেই, নেই অহংকার, আছে শুধু একরাশ নীরবতা। নীল নিজের মনে বলে, আজ সে নিজেই সবাইকে দূরে সরিয়ে দিল, কিন্তু এই ঘরে, এই জীবনে এখন শুধু আমিই রয়ে গেলাম। ঘরের ভেতর আখি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে থাকে। সন্ধ্যার আলো মিলিয়ে যাচ্ছে। তার আগের জীবন, তার বাবার বাড়ি, তার নিরাপত্তা সবই যেন ওই আলোয় হারিয়ে যাচ্ছে। রাত অনেকটা নেমে এসেছে। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু আখির দম নেওয়ার শব্দ। দরজা বন্ধ করে সে একা বসে আছে বিছানার ধারে। চোখে ঘুম নেই, মাথার ভেতর শুধু ভারী চিন্তা। হঠাৎ বাইরে থেকে নীলের কণ্ঠ ভেসে আসে, আখি, দরজা খুলুন। আখি কোনো উত্তর দেয় না, দরজার দিকে তাকিয়েই থাকে। নীল আবার বলে, আমি ঘুমাবো, দরজা খুলুন। অন্য রুমে যান। দরজার ওপাশে একটু নীরবতা। তারপর নীল শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলে, আমরা আপনাদের মতো বড়লোক না আখি, আমাদের অনেক রুম নাই, এখানেই থাকতে হবে, দরজা খুলুন। আখির বুক ধপ করে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ দরজাটা খুলে দেয়। আখি রেগে বলে, আমি কি নিজের মতো থাকতে পারবো না নীল? সবকিছুর মধ্যে তোমাকে কেন থাকতে হবে? নীল দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কোনো রাগ নেই, কোনো জেদও না। ধীরে এক পা এগিয়ে এসে আখিকে আলতো করে কাছে টেনে নেয়। নীল নরম কণ্ঠে বলে,
কেন পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে আমাকে একা কেন থাকতে দাও? একা থাকা আর নিজের মতো থাকা এক জিনিস না। আপনি নিজের মতো থাকুন, কিন্তু এই ঘরে একা না। আঁখি কিছু বলতে পারে না, চোখে জমে থাকা কথা আর বের হয় না। নীল ধীরে তাকে ছেড়ে দেয়, একপাশে দাঁড়ায়। আমি আপনাকে বাঁধতে আসিনি, শুধু রাতটা কাটাতে এসেছি। ঘরে আবার নীরবতা নামে। বাইরে দূরে কুকুরের ডাক শোনা যায়। আঁখি বিছানার একপাশে বসে থাকে, নীল আর এক পাশে। রাতের অন্ধকার ঘরে শুধু নীলের ধীরে ধীরে পা চালার শব্দ ভেসে আসে। আঁখি বিছানার একপাশে বসে আছে চুপচাপ, চোখে রাগ আর হৃদয়ে অপমান। নীল সামান্য হাসে, তারপর ঝুঁকে বলে, আখি, খেয়ে নিন। খাবো না। দেখুন, সব সময় আপনার রাগ আর জেদ দেখি, এসব ভালো লাগে না। খেয়ে নিন। না। নীল তখন দরজা বন্ধ করে দেয়, ধীরে আঁখির কাছে এগিয়ে আসে। এক মুহূর্তেই তার হাত আঁখির কোমরে এসে ঠেকে। নীল ঠোঁট গিয়ে গলার মুখ ডুবিয়ে এক চুমু দেয়, হালকা কিন্তু স্পষ্ট কণ্ঠে মৃদু ফিসফিস করে বলে, তাহলে আর কি, আদর করি? আঁখি কেঁপে ওঠে, চোখ বড় হয়ে যায়, গলা চেপে যায়। সে বলার চেষ্টা করে, স্মরণীল। কিন্তু নীল থামে না। এবার ঠোঁট ছুঁয়ে যায় আঁখির ঠোঁটে, হাত আরেকটু শক্ত করে ধরে রাখে। না, আমার আপনাকে চাই এখন। আঁখি চোখ বড়, বুক কেঁপে ওঠে, রাগ আর লজ্জা একসাথে। সে সরানোর চেষ্টা করে, কিন্তু নীল ধীরে টানছে না, বরং নিজের স্থিরতায় আঁখিকে বাঁধছে। ঘরের বাতাসে দুইজনের নিঃশ্বাস মিশে যায়। আঁখি কাঁপা কাঁপা গলায় বলল, স্মরণীল, পারবো না, আপনাকে দরকার। প্লিজ সরো, রাগাবে না। আপনার রাগে আমার কিছু যায় আসে না, আমি আমার অধিকার বুঝে নিতে চাই। রাতটা আরো গাঢ় হয়ে এসেছে। ঘরের ভেতর বাতিটা জ্বলছে ম্লান আলোয়। আঁখি বিছানার ধারে বসে আছে, চোখে জমে থাকা রাগ আর অভিমান ঠোঁট শক্ত করে চেপে ধরা। নীল বাইরে থেকে খাবার এনে টেবিলে রাখে। ভাতের ভাপ, তরকারির গন্ধ, সব মিলিয়ে ঘরটা একটু উষ্ণ হয়ে ওঠে। সে ধীরে আঁখির দিকে তাকিয়ে বলে, খেয়ে নিন আখি। খাবো না। সারাক্ষণ শুধু রাগ আর জেদ দেখলে ভালো লাগে না, শরীর খারাপ করবে, একটু খেয়ে নিন। আমাকে জোর করো না নীল, খুব খারাপ হবে। নীল থামে, এক মুহূর্তের নীরবতা। তারপর সে ধীরে আঁখির কাছাকাছি এসে কপালের পাশে আলতো স্পর্শ করে তারপর ফিসফিসে বলে, জোর করব না, শুধু বলছি খেয়ে নিন। আঁখির বুক ধক করে ওঠে, রাগের সঙ্গে সঙ্গে ক্লান্তিটাও এসে পড়ে। সে চোখ নামিয়ে নেয়, কণ্ঠটা একটু নরম হয়ে আসে। খাচ্ছি, সরো। নীল আর এক সেকেন্ডও দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে সরে যায়। 2 কদম পিছিয়ে দাঁড়িয়ে বলে, ঠিক আছে। রাত গভীর, ঘরের আলো নিভু নিভু করে জ্বলছে। বাইরে ঝিঝি পোকার শব্দ, ভেতরে দুজন মানুষের চাপা নিঃশ্বাস। আঁখি অনেকক্ষণ চুপ করেছিল, হঠাৎ সেই চুপ ভাঙে। কণ্ঠে জমে থাকা প্রশ্ন, অভিমান আর ভয় একসাথে। আঁখি ধীরে ধীরে নীলের দিকে ঘুরে বসে, চোখ দুটো তীক্ষ্ণ, কিন্তু ভেতরে কাঁপুনি। তুমি আমাকে কেন বিয়ে করছো নীল? নীল কিছুক্ষণ চুপ থাকে, তার এই নীরবতাই আঁখিকে আরো অস্থির করে তোলে। আঁখি আবার বলে, এবার কণ্ঠ একটু উঁচু, বলো, নিশ্চয়ই কোনো রহস্য আছে। তুমি কিছুই বলছো না আমাকে। নীল চোখ নামিয়ে নেয়, বুকের ভেতর ভারী একটা নিঃশ্বাস আটকে থাকে। আঁখি থামে না, এতদিনের জমে থাকা প্রশ্নগুলো একসাথে বেরিয়ে আসে। আমার বাবা তো গরিব পছন্দ করে না, সে নিজে থেকে তোমার সাথে আমার বিয়ে দিল কেন? কি এমন হলো যে বাবা রাজি হলো? তুমি কি জানো কিছু নীল? নীল ধীরে বিছানার এক পাশে বসে, মুখে অদ্ভুত এক কঠিন শান্ত ভাব। কিছু কথা আছে, সব কথা এখন বলা যাবে না। বাহ, বিয়ে করলে আমাকে এই বাড়িতে আটকে রাখলে, আর এখন বলছো সব বলা যাবে না? সে উঠে দাঁড়ায়, গলায় কান্না জমে ওঠে, তবুও শক্ত থাকার চেষ্টা। আমি খেলনা না নীল, আমার জীবন নিয়ে অন্য কেউ রহস্য করবে এটা আমি মানতে পারি না। আমি আপনাকে ঠকাইনি আর ঠকাবও না। তাহলে বলো সত্যিটা কি? আপনার বাবা খুব ভালো করেই জানেন কেন বিয়ে দিল। আপনার বাবা যা করেছেন নিশ্চয়ই ভালো বুঝে করেছেন। মানে আমি কিছুই জানি না আর সবাই জানে? এখন নয় আখি, সময় এলে আপনি নিজেই সব বুঝবেন। সময় সব কিছুতেই
শুধু সময়, আমার কষ্টের কি সময় লাগে না? আমি তোমাকে বিশ্বাস করতে চাই নীল, কিন্তু তুমি আমাকে অন্ধকারে রেখে দিলে। বিশ্বাসটাই এখন সবচেয়ে দরকার। সত্যিটা ভয়ঙ্কর না, কিন্তু কঠিন। আঁখি কিছু বলে না, শুধু বিছানায় বসে পড়ে। বুকের ভেতর হাজার প্রশ্ন, হাজার আশঙ্কা। ঘরের আলো নিভু নিভু করে জ্বলতে থাকে। এই বিয়ের ভেতর ভালোবাসা আছে কিনা আঁখি জানে না, কিন্তু সে বুঝে যায় এই সম্পর্কের দেওয়ালের ভিতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যার ছায়া তার পুরো জীবনটাকে গ্রাস করতে চলেছে। ভোরের আলো ঠিকরে পড়েছে জানালার ফাঁক দিয়ে। গ্রামের সকাল, পাখির ডাক, দূরের গরুর গাড়ির শব্দ। নীল উঠেই হাত মুখ ধুয়ে নেয়। গায়ে পুরনো কিন্তু পরিষ্কার জামাটা পরে কাজের জন্য তৈরি হয়। তার চোখে কোনো দ্বিধা নেই, এটাই তার প্রতিদিনের জীবন। আঁখি এতক্ষণ চুপ করে তাকিয়েছিল। হঠাৎ সেই চুপ ভেঙে যায় তীক্ষ্ণ কণ্ঠে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? কাজে দেরি হয়ে যাবে। তোমার লজ্জা করে না শ্বশুর বাড়িতে কাজের লোক হয়ে কাজ করতে? তো কি করব? কাজ না করলে খাবো কি? পারলে অন্য কোথাও কাজ করো। আমি শুনতে পারবো না আমার স্বামী আমার বাবার বাড়িতে কাজ করে। আমার মান সম্মান বলতে কিছু থাকবে? তুমি বোঝো নীল, মানুষ কি বলবে? খানবাড়ির মেয়ে বিয়ে করে এসে নিজের শ্বশুর বাড়িতেই কাজ করে। মানুষ কি বলবে সেটা ভেবে আমি কখনো বাঁচিনি। কাজটা কাজ, ছোট বড় কিছু না। তুমি বুঝবে না, তুমি কখনো সম্মানের মধ্যে বড় হও নাই। এই কথায় নীলার চোখে এক ঝলক কষ্ট দেখা যায়। সে ধীরে ধীরে বলে, সম্মানটা টাকা দিয়ে কেনা যায় না আখি। আমি যা করি সৎভাবে করি। তুমি কি জানো আমি শহরে পড়েছি? সবাই জানে আমি আজম খানের মেয়ে, আর এখন সবাই জানবে আমার স্বামী বাবার বাড়ির কাজের লোক। আমি আজও সেই মানুষ যাকে জেনে আপনার বাবা বিয়ে দিয়েছেন। আমি হঠাৎ বদলে যাইনি। তাহলে কেন কেন আমার জীবন এভাবে উল্টে পাল্টে দিলে? আমি কি অপরাধ করেছি? নীল চুপ করে থাকে। কিছু বললে হয়তো সব বেরিয়ে আসবে, যেটা সে এখনো পারে না। আজ না গেলে কাজ বন্ধ হয়ে যাবে। যাও, কিন্তু মনে রেখো আমি এই অপমান নিয়ে বাঁচতে পারবো না। নীল দরজার দিকে এগোয়, বের হওয়ার আগে একবার পিছনে তাকায়। অপমান না আখি, এটাকে লড়াই ভাবুন। একদিন আপনি নিজেই মাথা উঁচু করে দাঁড়াবেন। দরজা বন্ধ হয়ে যায়। আঁখি একা দাঁড়িয়ে থাকে ঘরের মাঝখানে। চোখ বেয়ে জল নামে। সে বুঝতে পারে এই মানুষটা শুধু একজন গরিব স্বামী না, সে এমন এক রহস্যের ভার বয়ে বেড়াচ্ছে যার ওজন আঁখির সহ্য ক্ষমতার চেয়েও ভারী। বিকেলের রোদটা নরম হয়ে উঠেছে। উঠোনের একপাশে আঁখি চুপচাপ বসে আছে। চোখ দুটো শীতল, না পুরো রাগ না পুরো শান্ত, শুধু ভেতরে ভেতরে জমে থাকা অচেনা এক ক্লান্তি। নীলের মা ধীরে ধীরে কাছে এসে বসেন। গলায় মায়া, চোখে স্নেহ। আখিমা, এসো, তোমার চুলে একটু তেল দিয়ে দেই। আমি তেল দেই না চুলে, আমার এসব ভালো লাগে না। কণ্ঠে রাগ আছে, কিন্তু আগের মতো তীক্ষ্ণ না। নীলের মা মুচকি হাসেন, কোনো জোর নেই তার কথায়। জানি মা, শহরের মেয়েরা এসব পছন্দ করে না, কিন্তু তেল দিলে মাথা হালকা হয়, মনও ভালো থাকে। আঁখি কিছু বলতে গিয়ে থেমে যায়। এই মানুষটার কথায় অপমান নেই, তাচ্ছিল্য নেই, একটু চুপ করে থেকে অনিচ্ছের ভান করে বলে, ঠিক আছে দেন। নীলের মা যেন হালকা জিতে যান। পুরনো ছোট্ট কৌটো থেকে তিল নিয়ে আঁখির চুল খুলে দেন। হাতের স্পর্শটা মায়ের মতো নরম। তোমার চুল খুব সুন্দর মা, যত্ন করলে আরো ঝলমল করবে। আঁখি চুপ করে থাকে। তেলের গন্ধে হঠাৎ তার নিজের মায়ের কথা মনে পড়ে। ছোটবেলায় স্কুল থেকে এসে এমন করেই চুলে তেল দিতেন মা। মুখটা হালকা মোচড় দেয়। নীলের মা আলতো করে মাথায় আঙ্গুল চালাতে চালাতে বলল, মন খারাপ করে থেকো না মা, নতুন জায়গা, নতুন মানুষ, সময় লাগে মানিয়ে নিতে। আমি কখনো এমন জায়গায় থাকি নাই, সবকিছু আমার কাছে খুব আলাদা। জানি তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু বিশ্বাস করো, নীল খারাপ ছেলে না। এই কথায় আঁখির চোখ একটু কেঁপে ওঠে। সে কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। আজ প্রথমবার এই ঘরে কারো কথা তার একেবারে খারাপ লাগছে না। নীলের মা তেল দেওয়া শেষ করে চুল বেঁধে দেন। হয়ে গেছে, এখন দেখো কেমন হালকা লাগছে। আঁখি ধীরে মাথা নাড়ায়। সত্যিই একটু ভালো লাগছে। সে চোখ নামিয়ে বলল, খারাপ লাগছে না। দেখলে, সব কিছুরই একটা সময় লাগে মা। আঁখি আর কিছু বলে না। এই প্রথমবার সে বুঝতে পারে এই বাড়িটা শুধু গরিবের নয়, এখানে মায়া আছে,
নীরব ভালোবাসা আছে, যেটা রাগ আর অহংকারের দেওয়াল ভেঙে ধীরে ধীরে ভেতরে ঢুকে যায়। রাত নেমেছে নীরবে। উঠোন পেরিয়ে নীল ঘরে ঢোকে, সারা দিনের ক্লান্তি শরীরে, কিন্তু চোখ পড়ে আখির দিকে। চুপচাপ বসে আছে, যেন নিজের ভেতরেই হারিয়ে গেছে। নীল একটু থেমে থাকে, তারপর সাহস করে ধীরে ধীরে এগোয়। পেছন থেকে খুব আলতো করে তাকে জড়িয়ে ধরে, কণ্ঠটা নিচু করে ফিসফিসে বলে। আখি, আখি চমকে ওঠে, সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়াতে চায়। রাগে কাঁপা গলায় বলে। কি করছো নীল, ছাড়ো। নীল সঙ্গে সঙ্গেই ঢিলে করে দেয় হাত, কিন্তু পুরোপুরি সরে যায় না। গলায় জমে থাকা কথাগুলো বেরিয়ে আসে। সব সময় তো দূরে থাকলে হয় না। আমিও মানুষ আখি, আমারও অনুভূতি আছে। বউ, এই শব্দটা যে আর বলে না, তবু কথার ভেতরে এই শব্দটা যেন ভেসে ওঠে। আখির বুকের ভিতর কেমন করে ওঠে। সে মুখ ঘুরিয়ে নেয়, চোখ নামিয়ে ফেলে। নীল ধীরে তার সামনে এসে দাঁড়ায়। এক মুহূর্তের নীরবতা, তারপর খুব সাবধানে বলে। ভয় পেলে আমি আর এগোবো না, জোর করে কিছু চাই না। এই কথাটাই আখিকে থামিয়ে দেয়। সে কিছু বলতে গিয়ে থেমে যায়। রাগ আছে, অভিমান আছে, কিন্তু তার সঙ্গে মিশে যায় অচেনা দ্বিধা। নীল এক পা এগিয়ে আসে, কিন্তু মাঝপথেই থামে। আখির চোখের দিকে তাকিয়ে থাকে, অনুমতির অপেক্ষায়। আখি কিছু বলে না, আবার সরে যাইও না। নিঃশ্বাস দুটোর শব্দ কাছাকাছি এসে মিশে যায়। নীল কেবল কপালের কাছে এসে থামে, ঠোঁট ছই না, ফিসফিস করে বলে। ঘরের আলোটা ম্লান, বাইরে চিচি পোকার ডাক। আখি জানালার পাশে দাঁড়িয়ে আছে, চুপচাপ, কিন্তু ভেতরে অশান্ত ঢেউ। নীল ধীরে ধীরে তার কাছে আসে, কণ্ঠে ক্লান্তি, চোখে জমে থাকা না বলা আকুতি। আখি, আমাদের বিয়ের তো অনেক দিন হয়ে গেছে। আমি আর নিজেকে সামলাতে পারছি না। একটু একটু আদর করি। আখি চমকে ওঠে, মুখ ঘুরিয়ে নিতে চায়, কিন্তু নীল থামে না। জোর করে নয়, ধীরে। সে আখির সামনে এসে দাঁড়ায়, চোখে চোখ রাখে। ভয় পেলে বলো, আমি থেমে যাব। আখির বুকের ভেতর শব্দ করে ওঠে হৃৎপিণ্ড। সে কিছু বলে না। এই নীরবতাই যেন নীলের কাছে উত্তর হয়ে যায়। নীল খুব আস্তে আখির গলায় মুখ নামায়, একটুখানি ছোঁয়া, কোনো তাড়াহুড়ো নেই। আখি কেঁপে ওঠে, কিন্তু সরে যায় না। নিঃশ্বাস ভারী হয়ে আসে। নীল ফিসফিস করে বলে। এমন করে তাকিও না, আমার ধৈর্য ভেঙে যায়। সে ধীরে আখির ঠোঁটের কাছে আসে, মুহূর্তের জন্যে থামে, তারপর আলতো করে ছুঁয়ে দেয়। আখির চোখ বন্ধ হয়ে আসে। সে কিছু বলতে চেয়েও পারে না। নীল তখন আখিকে কোলে তুলে নেয়, বিছানায় শুইয়ে দেয় খুব সাবধানে। আর রাগ করো না। আখি বিছানায় শুয়ে উপরের দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি। রাগ আছে, অভিমান আছে, কিন্তু তার ফাঁকে কোথাও একটুখানি দুর্বলতা জন্ম নেয়। নীল তার পাশে শুয়ে পড়ে, হাত বাড়িয়ে আখির কপালে, চুলে আলতো আদর করে। তারপর আখির গলায় কিস করতে লাগলো। আস্তে আস্তে আখির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঘরের আলো নিভে যায়, কথা থেমে যায়। রাতটা সাক্ষী হয়ে থাকে দুই মানুষের মাঝখানে জমে থাকা রাগ, রহস্য আর অচেনা টান। ধীরে ধীরে একে অন্যের খুব কাছে এসে থামে। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। ঘরের আলো নিভে গেছে অনেক আগেই। শুধু জানালা গলে আসা চাঁদের ফিকে আলো বিছানার একপাশে ছুঁয়ে আছে। আখি আধ ঘুমে ছিল। হঠাৎ কানে আসে ফিসফিসে কণ্ঠ। নীল জানালার ধারে দাঁড়িয়ে, ফোনটা কানে চেপে ধরা। গলার স্বর বদলে গেছে, কঠিন শীতল। আমার কথা শুনে কেন কাজ করছেন না? আমি পরিষ্কার নির্দেশ দিয়েছিলাম। সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। নীলের চোখে এক চিলতে কঠোরতা, কণ্ঠ আরো নিচু, কিন্তু তাতে ভয় জমে। মাপ চেয়ে কাজ বন্ধ রাখা যায় না। আমার নির্দেশ মতো কাজ করুন, না হলে সবাইকে পানিশ করব। ঠিক আছে স্যার, এখনই ঠিক করছি। মনে রাখবেন, শেষবারের মতো। কল কেটে যায়। ঠিক তখনই বিছানায় নড়াচড়া। আখি উঠে বসেছে, চোখে ঘুম নেই, শুধু বিস্ময় আর প্রশ্ন। এত রাতে কার সাথে কথা বলো তুমি নীল? নীল চমকে ওঠে। মুহূর্তের জন্যে তার চোখে অচেনা এক ছায়া। সে সঙ্গে সঙ্গে ফোনটা নামিয়ে নেয়, স্ক্রিন নিভিয়ে ফেলে। কিছু না, কাজের কথা। কি এমন কাজ যে স্যার বলে
কথা বলে আর শাস্তির কথা বলে। নীল এক কদম এগিয়ে আসে, স্বরটা আবার আগের মতো স্বাভাবিক করার চেষ্টা। এসব বোঝার দরকার নেই, ঘুমাও। তুমি আমাকে সব কিছু বলো না। আমার বাবার মধ্যে তুমিও কি কিছু লুকাচ্ছ? এই প্রশ্নে নীল থমকে যায়। সে আখির দিকে তাকায়, চোখে ক্লান্তি, ঠোঁটে অসম্পূর্ণ কথা। সময় হলে সব জানতে পারবে, এখন ঘুমাও। সে আলো নিভিয়ে দেয়, ঘর আবার অন্ধকারে ডুবে যায়। কিন্তু আখির চোখে আর ঘুম আসে না। তার পাশে শুয়ে থাকা মানুষটা, যাকে সে গরিব অশিক্ষিত ভেবেছিল, এই রাতে তার কণ্ঠে যে কর্তৃত্ব সে শুনেছে তা কোনো সাধারণ মানুষের নয়। আর নীল চুপচাপ শুয়ে থাকে, অন্ধকারের ভেতর তার চোখ খোলা। রহস্যটা আরো এক রাত বাঁচিয়ে রাখে। সকালের আলো উঠোনে নেমেছে, হালকা রোদে মাটির ঘ্রাণ। আখি নীলের মায়ের পাশে বসে আছে। আজ তার মুখে রাগ কম, চোখে বেশি কৌতূহল। কিছুক্ষণ চুপ করে থাকার পর আখি ধীরে প্রশ্নটা করে। আচ্ছা মা, নীল কত পর্যন্ত পড়াশোনা করেছে? নীল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে মা, খুব ভালো ছাত্র ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়? সত্যি বলছেন? হ্যাঁ মা, মিথ্যা বলবো কেন? ছোটবেলা থেকেই পড়াশোনায় ও খুব ভালো ছিল। আখির মাথার ভেতর যেন বাজ পড়ে। সে অবচেতন ভাবে বলে ওঠে। তাহলে চাকরি না করে এখানে কাজ কেন করে? নীলের মা এক মুহূর্ত চুপ করে যান, চোখে ভেসে ওঠে অদ্ভুত এক দুশ্চিন্তা। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, সেটাই তো আমি নিজেও বুঝি না মা। ওর তো ইচ্ছে ছিল বড় চাকরি করার, শহরে থাকবে, অনেক নাম করবে। আখি নিঃশব্দে শুনছে, বুকের ভেতর জমে থাকা ধারণাগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নীলের মা আবার বলেন, কিন্তু সব ছেড়ে কেন যে গ্রামে পড়ে আছে, কেন এই জীবন বেছে নিয়েছে, আল্লাহ ভালো জানে। এই কথাগুলো আখির মনে গভীর দাগ কাটে। গত রাতের ফোনালাপ, নীলের কণ্ঠের কঠোরতা, স্যার বলে ডাকা, সব একে একে মনে পড়ে যায়। সে নিচু স্বরে বলে, মা, নীল কি সত্যি সাধারণ মানুষ? নীলের মা তাকান আখির দিকে, চোখে মায়া, কিন্তু মুখে এক অজানা এক আড়াল। আমার ছেলে আমার কাছে যেমন, তোমার কাছেও তেমনই থাকবে মা, বেশি ভেবো না। আখি আর কিছু বলে না, চুপচাপ উঠোনের দিকে তাকিয়ে থাকে। আজ প্রথমবার তার মনে হয় যে মানুষটাকে সে অবহেলা করেছে, যাকে সে গরিব কাজের লোক ভেবেছে, তার ভেতরে লুকিয়ে আছে এমন এক গল্প যার শুরুটা সে এখনো জানে না। আর খানবাড়ির সেই বিয়ে হয়তো কোনো ভুল ছিল না, হয়তো সেটা ছিল একটা গভীর রহস্যের দরজা। রাত নামার আগেই গ্রামে এক নিরিবিলি ঘরে মুখোমুখি বসে আছেন দুজন মানুষ। ঘরটা নীরব, কিন্তু বাতাস ভারী। নীল মাথা একটু নিচু করে কথা শুরু করে। আজ তার কণ্ঠে আগের দৃঢ়তার সঙ্গে মিশে আছে সতর্কতা। স্যার, আকি কাল রাতে আমার ফোনে কথা বলা শুনে ফেলেছে। মনে হয় কিছুটা সন্দেহ করছে। আজম খান চেয়ারে হেলান দিয়ে বসে থাকেন, চোখ দুটো গভীর অভিজ্ঞতায় ভরা। এক মুহূর্ত চুপ করে থেকে ধীর কণ্ঠে বলেন, আখি যেন কিছুই বুঝতে না পারে। তুমি তো জানো নীল এসব কথা নিজের আপনজনকেও জানায় না। হ্যাঁ স্যার, জানি। আমি কিছুই বলবো না ওকে। কিন্তু স্যার, আখির আপনার উপর খুব রাগ, ওকে না জানিয়ে আমার সাথে বিয়ে দিয়েছেন বলে। আজম খানের চোখে এক মুহূর্তের জন্য কঠিন ছায়া নেমে আসে। তিনি ধীরে দীর্ঘশ্বাস ফেলেন। এই রাগটাই স্বাভাবিক, কিন্তু মনে রেখো এই রাগ একদিন অহংকারে পরিণত হবে। অহংকার? হ্যাঁ, যখন সে বুঝবে আমরা তাকে ঠকাইনি, তখন এই রাগ তাকে ভিতর থেকে বদলে দেবে। আমি আখিকে আগলে রাখবো স্যার, যতক্ষণ না সময় আসে সত্য জানার। সময়ই সবচেয়ে বড় সত্য। তার আগে খানবাড়ির মেয়েটাকে তোমার বউ হিসেবে নয়, মানুষ হিসেবে জিততে হবে। আমি বুঝেছি স্যার, কোনো ভুল হবে না। ঘর থেকে বেরিয়ে আসার সময় নীল জানে এই বিয়েটা শুধু সম্পর্ক নয়, এটা একটা দায়িত্ব, একটা গোপন যুদ্ধ। আর আখি এইসব কিছুর মাঝখানে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় সত্য। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। ঘরের ভেতর বাতিটা জ্বলছে নরম আলোয়। আখি বিছানার ধারে বসে আছে, চুল এলোমেলো, চোখে অদ্ভুত এক চিন্তার ছায়া। নীল বাইরে থেকে ফিরে এসে তাকে দেখে থেমে যায়, কণ্ঠটা স্বাভাবিক রাখার চেষ্টা করে। কি ব্যাপার, এভাবে বসে আছো কেন? বসে থাকবে না তো কি করব? আর কি করবে? মায়ের সাথে সময় কাটাতে পারো।
কাটিয়েছি, এখন একা থাকবো। নীল ধীরে ধীরে কাছে আসে। পায়ের শব্দে আঁখি বুঝতে পারে সে এগিয়ে আসছে। নীল নরম গলায় বলে, একা থাকবে কিভাবে, আমি তো আছি। তুমি সব সময় কথা বাড়াও। কথা বাড়াচ্ছি না, শুধু বলছি আমি কাছে আসবো এখন। আঁখি কিছু বলতে চেয়েও থেমে যায়। বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা। সে ধীরে বলে, কাছে আসবে না। ঠিক আছে, তুমি যতটা চাইবে আমি ততটাই কাছে আসবো। এই কথাটাই আঁখির চোখ কেঁপে ওঠে। সে চুপ করে থাকে। ঘরের ভেতর নীরবতা নেমে আসে, কঠিন নয়, ভারী নয়, শুধু অদ্ভুত শান্ত। নীল একটু দূরে চেয়ার টেনে বসে। একা থাকতে চাইলে থাকো, কিন্তু জানবে দরকার হলে আমি এখানেই আছি। সব সময় এত সহজ কেন তুমি? কারণ ঝগড়া করে কাউকে কাছে পাওয়া যায় না। ঘরের ভেতর নরম আলো, বাইরে ঝিঝি পোকার ডাক। আঁখি চুপ করে বসেছিল অনেকক্ষণ। হঠাৎ যেন ভেতরের জমে থাকা প্রশ্নটা আর আটকে রাখতে পারল না। আঁখি ধীরে মাথা তুলে নীলের দিকে তাকায়। চোখে রাগ নেই, আছে অভিমান আর কৌতূহল। তুমি আমাকে বলনি কেন তুমি যে শিক্ষিত? নীল তাকিয়ে থাকে চুপচাপ। আঁখি গলার স্বর একটু কেঁপে ওঠে। আমি যখন তোমাকে অশিক্ষিত বলেছি, গরিব কাজের লোক বলেছি, তখন কেন কিছু বলনি? একবারও কেন বলনি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছো? নীল ধীরে উঠে আসে, খুব কাছে নয়, আবার দূরেও না। শান্ত কণ্ঠে বলে, বললে কি বদলে যেত কিছু? আমি হয়তো এভাবে কথা বলতাম না। আমি শিক্ষিত অশিক্ষিত বড় কথা না। ডিগ্রি দিয়ে মানুষ চেনা যায় না, মানুষের ব্যবহারেই তার সব পরিচয়। তাহলে আমি যা করেছি সেটা খুব খারাপ ছিল না? খারাপ ছিল, কিন্তু ইচ্ছা করে করো নাই। তুমি যেটা দেখেছো সেটাকে বিশ্বাস করেছো। আমি তোমাকে ছোট করেছি। তুমি না, তোমার রাগ আর অহংকার করেছে। তুমি না। তাহলে তুমি কষ্ট পাও নাই? পেয়েছি, কিন্তু কষ্ট নিয়ে কথা বললে মানুষ আরো দূরে চলে যায়। ঘরের ভেতর নীরবতা নামে। আঁখি ধীরে নিঃশ্বাস নেয়। এই নীল যাকে সে গরিব অশিক্ষিত ভেবেছিল, তার ভেতরে যে কতটা দৃঢ়তা আর ধৈর্য, আজ প্রথমবার সে সেটা বুঝতে শুরু করে। আঁখি খুব আস্তে বলে, তুমি আসলে কেমন মানুষ সেটা আমি এখনো জানি না। জানবে সময় হলে। ঘরের ভেতর নীরবতা, কথাগুলোর রেশ এখনো বাতাসে ভাসছে। আঁখি জানালার দিকে তাকিয়ে আছে, চোখে ভাবনা, বুকের ভেতর অদ্ভুত টান। নীল ধীরে ধীরে তার কাছে আসে। খুব কাছাকাছি দাঁড়িয়েও সে থামে, কণ্ঠটা নিচু কিন্তু স্থির। আখি। সে একটুখানি এগিয়ে এসে আঁখির গলার কাছে থামে, আলতো করে কপালের পাশে ছুঁয়ে দেয়। ছোঁয়াটা এতটাই হালকা যে চাইলেই আঁখি অনায়াসেই সরে যেতে পারে। আঁখি চমকে ওঠে, এক কদম পিছোতে চায়। এসব দরকার নেই নীল। ঠিক আছে, জোর করব না, কিন্তু শুনো, এখন তোমাকে আমার প্রয়োজন। আঁখি তাকায়। এই প্রয়োজনের ভেতর লোভ নেই, আছে ক্লান্ত এক মানুষের আশ্রয় চাওয়া। কেন? সারাদিন শক্ত থাকতে থাকতে ভেতরে ভেঙে পড়ি, তখন তোমার পাশে থাকলেই আমি আবার নিজেকে সামলাই। এক মুহূর্তের নীরবতা। আঁখি সরে না, আবার কাছে আসেও না, শুধু চোখ নামিয়ে বলে, কথা বললেই তো হতো। কথা বলছি এখন। সে খুব ধীরে, অনুমতির অপেক্ষায় একটুখানি এগোই। আঁখি কিছু বলে না। এই নীরবতায় তার সম্মতি হয়ে দাঁড়ায়। নীল আলতো করে আঁখির ঠোঁটে একটা চুমু দেয়। আঁখি কেঁপে ওঠে না এবার। সে কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। মুহূর্তটা থেমে থাকে। নীল সরে এসে নরম গলায় বলে, ধন্যবাদ, এতটুকুই যথেষ্ট। তুমি আজকাল থামতে শিখেছো। কারণ থামতে জানলেই কাউকে ধরে রাখা যায়। ঘরের আলো নিভু নিভু। রাতটা গভীর হলেও ঘরের ভেতর বাতাস ভারী নয়, বরং অদ্ভুত এক টান টান নীরবতা। আঁখি বিছানার একপাশে বসে আছে, নীল কিছুটা দূরে দাঁড়িয়ে, চোখে ক্লান্তি আর অচেনা নরমত্ব। নীল ধীরে বলে, আজ তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। যদি না চাও বলো। যদি না করি? তাহলে কিছুই হবে না। জোর করে ভালোবাসা হয় না, বাসরও না। এই কথায় আঁখির বুকের ভেতর যেন একটা কাঁটা খুলে যায়। সে ধীরে নিঃশ্বাস নেয়। তুমি সব কিছুকে এত হালকা করো কিভাবে? কারণ আমি চাই তুমি ভয় না পাও, চাই তুমি বিশ্বাস করো। আজ যদি আমার বুকে মাথা রাখো, সেটাই আমার কাছে সব। আঁখি কিছুক্ষণ চুপ করে থাকে। বাইরে রাতের শব্দ, ভেতরে হৃদয়ের। তারপর ধীরে বলে, শুধু ঘুমানো আর কিছু না। শুধু ঘুমানো? আঁখি বিছানায় শোয়। নীল খুব সাবধানে তাকে জড়িয়ে ধরে। কোনো তাড়া নেই, দুজনের নিঃশ্বাস এক ছন্দে আসে। নীল ফিসফিস করে,
ভয় পেও না, আমি আছি। আখি চোখ বন্ধ করে। প্রথমবার এই জড়িয়ে ধরাটাই সে শর্ত খোঁজে না। রাতটা নীরবে সাক্ষী থাকে। ভোর পেরিয়ে সকালের আলো ঘরে ঢুকেছে। জানালার ফাঁক গলে রোদের রেখা বিছানায় পড়েছে। আখি ধীরে উঠে বসতে যাবে, ঠিক তখনই নীল তার হাত টেনে আবার কাছে নিয়ে আসে। নীল পিছন থেকে তাকে জড়িয়ে ধরে, গলার কাছে মুখ নামিয়ে আলতো একটার পর একটা চুমু দেয়। স্পর্শটা ঘুম ভাঙা উষ্ণ। নীল নরম কণ্ঠে বলে, জান, একটু পরে ওঠো। পরে কেন? অনেক বেলা হয়ে গেছে। নীল হাসে, সেই হাসিতে দুষ্টুমি, ভালোবাসা মেশানো। সে আখির কাঁধে থুতনি রেখে ফিসফিস করে বলে, হোক, তবুও এখন আমি তোমাকেই চাই। আখি মুখ ঘুরিয়ে তাকাতে গেলেই নীল সুযোগ পেয়ে তার ঠোঁটে আলতো করে চুমু দেয়। এবার কোনো তাড়া নেই, শুধু ধীরে ধীরে একটা আরেকটার পরে। আখি নিঃশ্বাস আটকে ফেলে, চোখ বন্ধ হয়ে আসে, তবুও ঠোঁট সরিয়ে বলে। নীল, এসব এসব না করলে সকালটাই অসম্পূর্ণ লাগে। আখি আর শক্ত থামতে পারে না, ধীরে তার হাত নীলের কাঁধে এসে পড়ে। রাগ নেই, শুধু লজ্জা আর অচেনা এক টান। নীল খুব আস্তে বলে, তুমি জানো, সকালে তোমাকে এমন দেখলে নিজেকে সামলানো সবচেয়ে কঠিন। তুমি বড়ই দুষ্ট। শুধু তোমার জন্য। ঘরের ভেতর আলো আরো উজ্জ্বল হয়। এই সকালটা আর সাধারণ থাকে না, এটা ভরে যায় নরম ছোঁয়া, চুমু আর ধীরে ধীরে জন্ম নেওয়া ভালোবাসার উষ্ণতায়। দুপুরের নরম আলো উঠোন পেরিয়ে রান্নাঘরে এসে পড়েছে। চুলার পাশে বসে নীলের মা সবজি কাটছেন। আখি পাশে চুপচাপ বসে আছে। চোখে আজ আর আগের মতো বিরক্তি নেই, বরং এক ধরনের মায়া। নীলের মা হঠাৎ হেসে ওঠেন। আখিমা, তোকে একটা কথা বলি। কি মা? তোকে রান্না শিখিয়ে দেই, আমি মরে গেলে যেন আমার ছেলেটাকে রান্না করে খাওয়াতে পারিস। এই কথা শুনেই আঁখি আঁতকে ওঠে, সঙ্গে সঙ্গে গলা শক্ত হয়ে যায়। মা, এ কথা আর কখনো বলবেন না। আমি রান্না শিখবো, কিন্তু মরার কথা বলবেন না। আরে মা, মানুষ কি চিরদিন বাঁচে? একদিন তো যেতেই হয়। সেটা আল্লাহ জানেন মা। আপনি কেন নিজের মুখে এসব বলবেন? আপনি তো এখনো আছেন, সুস্থ আছেন। নীলের মা আঁখির মাথায় হাত রাখেন, স্পর্শটা একদম মায়ের মতো। তুমি ভালো মেয়ে মা, ভাবিস অনেক, তাই তো ভয় লাগে। আমি আপনাকে এসব বলতে দিতে পারবো না। নীলকে আমি নিজে খাওয়াবো, আপনি পাশে থেকেই শিখিয়ে দেবেন সব কিছু। আল্লাহ তোকে ভালো রাখুক মা, আমার ছেলের কপাল ভালো, এমন বউ পেয়েছে। তাহলে আজ থেকেই শিখিয়ে দিন, কিন্তু একটা শর্ত, এইসব কথা আর বলবেন না। আচ্ছা। বিকেলের আকাশটা হালকা মেঘলা। উঠোনের একপাশে দাঁড়িয়ে নীল ফোনে কথা বলছে, কণ্ঠটা নিচু কিন্তু ভেতরে ভেতরে দৃঢ়। আপনারা সব ব্যবস্থা করে রাখুন, আমি আসছি। কোনো গড়বড় যেন না হয়। ফোনটা কানে চেপে ধরা, চোখে সেই অচেনা কঠোরতা, যেটা আঁখি আগেও দেখেছে কিন্তু বোঝেনি। ঠিক তখনই আঁখি দরজার পাশে এসে দাঁড়ায়, তার ভ্রু কুঁচকে যায়। কই যাবে তুমি? আর কি গড়বড় হবে? নীল চমকে ওঠে, যেন হঠাৎ নিজের জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে ফোনটা নামিয়ে নেয়, কল কেটে দেয়। নীল একটু অপ্রস্তুত হেসে বলল, তেমন কিছু না, একটা দরকারি কাজ এসে গেছে। দরকারি কাজ? বেশি কিছু না, একটু বাইরে যেতে হবে। তুমি সবসময় এইভাবে বলো। আর কিছু জিজ্ঞাসা করলে বলো, সময় হলে জানবো। বিশ্বাস রাখো, আমি ভুল কিছু করছি না। বিশ্বাস তো করি, কিন্তু সময় অজানা হয়ে ভয় লাগে। নীল খুব আলতো করে তার হাতের কাছে হাত রাখে, ছোঁয়াটা ক্ষণিক। তুমি এখানেই থাকো, আমি যাই। আঁখি আর কিছু বলে না, শুধু নীলকে যেতে দেখে। তার বুকের ভেতর অজানা এক আশঙ্কা জমে ওঠে। নীল উঠোন পেরিয়ে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে একটা প্রশ্ন, একটা সন্দেহ, আর আরো ঘন হয়ে ওঠা একটা রহস্য। রাত নামার আগেই নীল শহরের এক পুরনো সরকারি বাংলোয় পৌঁছয়। বাইরে থেকে সাধারণ একটা বাড়ি, কিন্তু ভেতরে ঢুকলেই পরিবেশ বদলে যায়। কড়া নিরাপত্তা, নীরবতা আর দায়িত্বের গন্ধ। ঘরের ভেতরে আজম খান দাঁড়িয়ে আছেন, মুখে সেই চেনা কঠোরতা, চোখে অভিজ্ঞতার গভীর ছাপ। নীল ঢুকেই সম্মানের ভঙ্গিতে দাঁড়ায়। স্যার, বলুন কি কাজ করতে হবে? আজম খান চেয়ার থেকে ধীরে উঠে জানালার পাশে যান।
বাইরে তাকিয়ে গম্ভীর স্বরে বলেন, একটা চোরা কারবারি খবর পাওয়া গেছে। ওরা অনেক দিন ধরেই নজরের বাইরে, এবার আর ছাড় দেওয়া যাবে না। লোকেশন? পুরো নেটওয়ার্কই গ্রামে আর শহরের মাঝামাঝি ছড়িয়ে আছে। সরাসরি ধরা যাবে না, আগে ভেতর থেকে ভাঙতে হবে। বুঝেছি স্যার। আর একটা কথা, তোমার পরিচয় যেন কেউ না জানে, কেউ যেন বুঝতে না পারে তুমি সিআইডি। জি স্যার, আমি দূর থেকেই কাজ করাবো, নিজের সামনে আসবো না, লুকিয়েই থাকবো। আজম খান নীলের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে বলেন, এই মিশনে ভুলের জায়গা নেই। আর সবচেয়ে কঠিন বিষয়টা কি জানো? কি স্যার? তোমার সংসার। আখি যেন কিছুই টের না পায়। সে যদি বুঝে ফেলে তাহলে সব ঝুঁকিতে পড়বে। আমি ওকে আগলে রাখবো স্যার, সত্যটা জানার সময় না আসা পর্যন্ত ও কিছুই জানবে না। ভালো, মনে রেখো, এই মিশন শুধু দেশের জন্য না, তোমার নিজের জীবনের জন্যও। আমি প্রস্তুত স্যার। ঘর থেকে বেরিয়ে আসার সময় নীল জানে এই দৈত্য জীবন আরো গভীর হতে যাচ্ছে। একদিকে আখি রাগী গর্বিত অথচ ধীরে ধীরে বদলে যাওয়া স্ত্রী, অন্যদিকে এক অন্ধকার জগৎ যেখানে তার পরিচয়, তার নাম, তার অস্তিত্ব সবই গোপন। রাতটা ছিল অস্বাভাবিক নীরব। শহরের প্রান্তে অর্ধেক আলো অন্ধকারে ঢাকা গুদাম ঘরটা ঘিরে ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনী। দূরে দাঁড়িয়ে নীল শুধু নির্দেশ দিচ্ছে, মুখে কোনো উত্তেজনা নেই, চোখে শুধু হিসাব, হেডসেটে চাপা স্বর। ডান পাশ ক্লিয়ার, পিছনে দরজা সিল, এখনই ঢুকো। মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে পড়ে। চোরা কারবারিরা পালানোর আগেই হাত করা পড়ে। একজন নয়, পুরো নেটওয়ার্ক। কাউকে ছাড়া দেয়া হয়নি। রাত গভীর থেকে ভোর গড়িয়ে যায়। মিশন শেষ। বাংলোর ভেতরে ঢুকতেই নীল দেখে আখির বাবা চুপচাপ বসে আছেন। টেবিলের ওপর ছড়ানো ফাইল, চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটের কোণে সন্তুষ্টির ছাপ। নীল সামনে দাঁড়িয়ে বলে, স্যার, সবাই ধরা পড়েছে, কোনো লিক হয়নি, পরিচয় নিরাপদ। আখির বাবা ধীরে মাথা তুললেন। চোখে আজ কঠোরতা নেই, আছে গর্বের উষ্ণতা। তিনি উঠে এসে নীলের কাঁধে হাত রাখলেন। আমি জানতাম তুমি পারবে নীল। স্যার। শুধু একজন অফিসার হিসেবে না, একজন মানুষ হিসেবেও তুমি প্রমাণ করেছো দায়িত্ব আর ভালোবাসা একসাথে সামলাতে জানো। তিনি একটু থামেন, তারপর ধীরে ধীরে সেই কথাটা বলেন, তাই তো আমার জীবনের সবচেয়ে ভালোবাসার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি। নীল কিছু বলতে পারে না। বুকের ভেতর অদ্ভুত একটা চাপা আবেগ জমে ওঠে। আখি জানে না তুমি কে, জানবেও না যতদিন না দরকার হয়, কিন্তু আমি জানি তুমি ওর জন্য ঢাল হয়ে থাকবে। স্যার, আখি আমার দায়িত্ব না, আমার জীবন। এই কথাটাই আখির বাবার চোখ একটু ভিজে ওঠে। তিনি ধীরে বলেন, সাবধানে থেকো, সামনের পথ সহজ না। যত ঝড়ই আসুক আমি দুটো জীবনই আগলে রাখবো স্যার। বাইরে ভোরের আলো ফোটে। একটা মিশন শেষ হয়েছে, কিন্তু নীলের জীবনের আসল যুদ্ধ এখনই শুরু। একদিকে গরিব সংসারের মুখোশ, আর একদিকে গোপন পরিচয়, আর মাঝখানে আখি, খানবাড়ির সবচেয়ে প্রিয় মেয়ে, যে জানেই না তার স্বামী কতটা গভীর অন্ধকার পেরিয়ে প্রতিদিন তার কাছে ফিরে। পরের দিন রাত অনেকটা গড়িয়ে গেছে। বাড়িটা অন্ধকার, শুধু আখির রুমের বাতিটা জ্বলছে। আখি বিছানার একপাশে বসে আছে, চোখ লাল, বুকের ভেতর জমে থাকা রাগ আর অভিমান যেন আগুন হয়ে জ্বলছে। দরজায় হালকা শব্দ। নীল ঢুকতেই আখি তাকায় না। নীল ক্লান্ত শরীর নিয়ে কাছে এসে হঠাৎ ওকে জড়িয়ে ধরতে চায়। আখির ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। 2 রাত কার সাথে ছিলি বল? আমাকে আর ভালো লাগছে না নীল। 2 দিন কাছে নাই, 2 দিন আদর নাই, আমি এত তাড়াতাড়ি পুরনো হয়ে গেছি? কথাগুলো বলতে বলতে আখির গলা কেঁপে ওঠে, কিন্তু চোখে জল আসতে দেয় না, শুধু রাগ। নীল একটু থমকে যায়, তারপর ইচ্ছে করেই ঠোঁটে সেই চেনা বাঁকা হাসিটা আনে, যেটা আখিকে সবচেয়ে বেশি রাগায়। নীল ইচ্ছে করে খোঁচা দিয়ে বলে, তুমি তো কাছে আসতে দাও না, আর জানো অন্য মেয়েরা তো কাছে আসার জন্য পাগল হয়ে যায়। কি বললি? অন্য মেয়েরা? তাহলে ওদের কাছেই যা। এখানে কেন এসেছিস? আমি তো তোকে আটকাইনি, তুই তো আমার কাছে আসিস না, আর এখন বলছিস অন্য মেয়েরা পাগল? রাগ করলে তুমি সুন্দর না ভয়ঙ্কর হয়ে যাও। ভয়ঙ্করই হবে।
দুদিন একটা মানুষ কাছে না থাকলে বুকটা কেমন শূন্য লাগে সেটা তুই বুঝিস না। এই কথাই নীলের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে এবার আর মজা করে না, শক্ত করে আখির হাত ধরে। আমি দূরে ছিলাম কিন্তু এক মুহূর্তের জন্যও তোমাকে ছেড়ে থাকিনি, বুঝলে? কথায় সব সহজ, কিন্তু রাতে যখন পাশে কাউকে পাই না তখন এই বুকটা কাউকে বিশ্বাস করতে চায় না। নীল ধীরে আখিকে টেনে বুকে নেয়। এবার আর জোর না, জেদ না, শুধু নিজের মতো করে আগলে রাখা। আমি ফিরেছি, এখন যত রাগ, যত আগুন সব আমার উপর ঝাড়ো। আখি কিছু বলে না, রাগটা ধীরে ধীরে নরম অভিমানে রূপ নেয়। কিন্তু এই সম্পর্কটা যে শুধু ভালোবাসার না, ভেতরে ভেতরে জমে আছে গোপন দায়িত্ব, না বলা সত্য আর আখির না জানা এক ভয়ঙ্কর জগৎ, যার মাঝখানে দাঁড়িয়ে নীল প্রতিদিন দুটো জীবনে। রাতটা নীরব, আখি বিছানার কোণে বসে আছে, চোখে আগুন, অভিমান। নীল ধীরে ধীরে কাছে আসে, তার ঠোঁট আলতো স্পর্শ করে আখির ঠোঁটে। জান, খালি আদর খেলে হবে? 2 দিন ঠিক মতো খাইনি। কেন, চুরি করতে গিয়েছিলে নাকি যে খেতে পারো নাই? খেতে দাও জান, কথা বলো না। এভাবে কথা বললে রাগ আরো বাড়ে। রাগ ঠিক আছে, কিন্তু খাবার আগে আদর দিতে হবে। তুমি তো দুষ্ট। না খেলে কিন্তু কাজে মন বসে না। নীল ধীরে ধীরে আখিকে কাছে টেনে নিল। ঘরের নীরবতা ভাঙল আছড়ে পড়া নরম হাসি আর আলতো চুমুর শব্দে। দুপুরের আলোটা তখন উঠোনে পড়েছে। আখি বারান্দায় বসেছিল চুপচাপ, গম্ভীর। হঠাৎ বাইরে থেকে হাসি আর কোলাহলের শব্দ। তার বান্ধবীরা এসেছে। দামি কাপড়, উঁচু গলার হাসি, চোখে অহংকার। একজন চারপাশটা তাকিয়ে নাক সিটকায়। ছি আখি, এ কি অবস্থা রে? তুই সত্যি এই ফকিরের বাড়িতে বউ হয়ে আছিস? এত বড়লোক বাবার মেয়ে শিক্ষিত, স্মার্ট, আর এই অশিক্ষিত ছেলের সাথে কি করিস তুই? কথাগুলো ছুরির মতো বিঁধে যায় আখির বুকে। তবু সে মাথা উঁচু করে দাঁড়ায়, গলায় কাঁপন থাকলেও চোখে দৃঢ়তা। নীল অশিক্ষিত না, ও শিক্ষিত। শিক্ষিত? পড়াশোনা জানলে কাজের লোকের কাজ করতো, তোর বাবার বাড়িতে ঝাঁটা দিত না। আখির হাত দুটো কেঁপে ওঠে। বুকের ভেতর জমে থাকা অপমান আর রাগ একসাথে বিস্ফোরণ হয়। সে এক পা এগিয়ে এসে বলে, মানুষের সম্মান কাপড়ে না, কাজের ধরনে না, সম্মান থেকে আচরণে। তোমরা যাকে কাজের লোক বলছো সে মানুষ, আমার স্বামী। এক মুহূর্ত নীরবতা। বান্ধবীরা থমকে যায়। এমন উত্তর তারা আশা করেনি। ঠিক তখন ঘরের ভেতর থেকে নীল বেরিয়ে আসে। চোখে শান্ত ভাব, মুখে কোনো অহংকার নেই। সে আখির পাশে এসে দাঁড়ায়। আখি, ভেতরে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আখি নীলের দিকে তাকায়। সেই চোখে আর আগের রাগ নেই, আছে ভরসা। আসছি। সে বান্ধবীদের দিকে শেষবার তাকিয়ে শান্ত গলায় বলে, তোমরা যেটা বুঝতে পারোনি সেটা আমি বুঝে গেছি। সম্মান টাকা দিয়ে কেনা যায় না। উঠোনের বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল। এক বান্ধবী ঠোঁট বাঁকিয়ে চোখে তাচ্ছিল্য নিয়ে আখির দিকে তাকিয়ে বলল, কেমন শিক্ষিত জানা আছে, মূর্খ কোথাকার, দেখলেই বোঝা যায়। কথাটা যেন ইচ্ছে করেই নীলের কানে পৌঁছনোর জন্যে ছুঁড়ে দেওয়া হলো। আখির বুকটা ধক করে উঠল। সে কিছু বলতে যাবে, তার আগেই নীল ধীরে সামনে এগিয়ে এলো। চেহারার কোনো রাগ নেই, কণ্ঠে নেই উত্তেজনা, শুধু অদ্ভুত এক শান্ত আত্মবিশ্বাস। নীল সোজা তাকালো আখির বান্ধবীদের দিকে, তারপর হালকা হাসি দিয়ে ইংরেজিতে বলল, Being educated does not just mean having a degree. Just by looking at your clothes, you can tell how educated you are. বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে চুপসে গেল। নীল থামলো না, কণ্ঠ আরো পরিষ্কার, আরো দৃঢ়। You may have studied in big cities, but you clearly failed to learn respect. And trust me, that lesson is far more important than any certificate. উঠোনে যেন হঠাৎ শব্দ হারিয়ে গেল। যে মুখগুলো এতক্ষণ উপহাসে ভরা ছিল সেগুলো এখন বিস্ময়ে জমে গেছে। একজন ফিসফিস করে বলল, ও, তো সাবলীল ইংরেজি বলে? এই লোক কাজের ছেলে নাকি? চলুন
অযথা শব্দে সময় নষ্ট করার দরকার নেই। আখির চোখ ভিজে উঠল। এই প্রথম সে বুঝল নীল শুধু শিক্ষিত না, সে অসম্ভবভাবে ভদ্র, গভীর আর শক্ত। বান্ধবীরা আর একটি কথাও বলল না। ওরা চুপচাপ দাঁড়িয়ে রইল নিজেদের অপমানের ভার নিয়ে। আর আখি, সে নীলের পাশে হেঁটে গেল মাথা উঁচু করে, এই প্রথম নিঃশব্দ গর্ব নিয়ে। রুমের দরজা বন্ধ হতেই বাইরের শব্দগুলি ধীরে ধীরে মিলিয়ে গেল। আখি চুপচাপ জানালার পাশে দাঁড়িয়েছিল, চোখে তখনও অপমানের ছায়া, বুকের ভেতর জমে থাকা প্রশ্ন। আখি ধীরে ঘুরে তাকিয়ে বলল, নীল, তুমি চাকরি করো না কেন? তাহলে তো আর মানুষের কথা শুনতে হতো না। আজ ওদের কথা খুব লেগেছে। নীল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আখির দিকে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, জান, লোক দেখানোর জন্য কিছু করব না। যদি কিছু করি নিজের জন্য করব, আর দেশের জন্য করব। দেশের জন্য? তুমি হ্যাঁ, সম্মান চাইলে আগে নিজেকে সম্মান করতে হয়। মানুষের কথায় জীবন চালাই না আমি। আখির বুকটা একটু হালকা হলো, তবু মনের ভেতর জমে থাকা অভিমানটা সহজে নামছে না। নীল আখির কাছে এসে নরম স্বরে বলল, তোমার বান্ধবীরা আজ মেজাজটা খারাপ করে দিয়েছে। আসো, একটু কাছে আসো। সব সময় এমন বলো কেন? কারণ আমার বউয়ের মন খারাপ থাকলে আমি সেটা ঠিক করতে চাই। নীল ধীরে আখির কপালে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর গালে খুব আলতো করে। আখি চমকে উঠল না, বরং অজান্তেই চোখ বন্ধ হয়ে গেল। নীল ফিসফিস করে বলল, শুধু এতটুকুই, মোড ঠিক করার জন্য। আখির গাল লাল হয়ে উঠল। সে আস্তে করে নীলের বুকের ওপর হাত রাখল। তুমি জানো এসব হলে আমার লজ্জা লাগে। সেই লজ্জাটাই তো আমার সবচেয়ে প্রিয়। আখি আর কিছু বলল না, শুধু নীরবে দাঁড়িয়ে থাকলো তার পাশে। এই প্রথম নিজেকে একা মনে হলো না। বিকেলের নরম রোদটা উঠোনে এসে পড়েছে। চুলার পাশে দাঁড়িয়ে আছে আখি, কপালে হালকা ঘাম, চোখে অদ্ভুত এক মনোযোগ। আজ প্রথমবার সে এই ঘরের রান্নাঘরে সত্যি করে দাঁড়িয়েছে। নীলের মা পাশে বসে ধীরে ধীরে নির্দেশ দিচ্ছে, চালটা ধুয়ে নিস ভালো করে, বেশি পানি দিস না মা, ভাতের স্বাদ শুধু চালে না, যত্নেও থাকে। আমি কি পারবো? তো কখনো এমন করে রান্না করিনি। পারবি, কেন পারবি না? চেষ্টা করলে সবই সম্ভব মা। আমিও তো একদিন কিছুই জানতাম না। আখি চুপ করে রইল। চুলার আগুনের দিকে তাকিয়ে মনে হলো এই আগুনটা শুধু রান্নার না, ভেতরের জেদটাকেও জ্বালিয়ে দিচ্ছে। মা আবার বলল, রান্না ভালো হওয়া চাই, কিন্তু তার থেকেও বেশি দরকার মন ভালো হওয়া। মন ভালো থাকলে? তাহলে রান্নাটাও ধীরে ধীরে শিখে যাবি। সংসার একদিনে আসে না মা, গড়ে তুলতে হয়। আমি কখনো ভাবিনি এভাবে কারোর জন্য রান্না করব। এখন ভাবছিস? এটাই তো শুরু। রাতের খাওয়ার টেবিলে নরম হলুদ আলো, ভাতের সাথে গরম তরকারির গন্ধে ঘরটা ভরে আছে। আখি চুপচাপ একপাশে বসে আছে, চোখে টেনশন, হাত দুটো কোলের ওপর শক্ত করে ধরা। নীল প্রথম লোকমাটা মুখে দিতেই একটু থমকে গেল, ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার মা, আজ রান্নার স্বাদটা অন্যরকম কেন? আখির বুক ধক করে উঠল। সে চুপচাপ নীলের মুখের দিকে তাকিয়ে রইল। নীলের মা হাসতে হাসতে বলল, অন্যরকম তো হবেই, আজ আখি রান্না করেছে। নীল এবার আখির দিকে তাকালো, চোখে হালকা বিস্ময়, ঠোঁটে নরম হাসি। ও তাই নাকি? ভালোই তো হয়েছে মা, একদম খারাপ না, বরং যত্নের স্বাদ আছে। সত্যি? হ্যাঁ, প্রথম রান্না হিসেবে বেশ ভালো। আমি শিখিয়েছি তো, আমার শেখানো রান্না খারাপ হয় নাকি? আখি লজ্জায় মাথা নামিয়ে ফেলল। বুকের ভেতর জমে থাকা ভয়টা একটু একটু করে গলে গেল। নীল খেতে খেতে হালকা গলায় বলল, তাহলে কাল থেকে নিয়মিত রান্না হবে বুঝি? বেশি কথা বলো না, আজ শুধু ট্রায়াল ছিল। ট্রায়াল যদি এমন হয় তাহলে পাস তো করেই ফেলেছো। রাত গভীর হলে ঘরটা নিস্তব্ধ হয়ে আসে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে বিছানার ওপর। আখি চুপ করে শুয়ে আছে, চোখ খোলা। মনের ভেতর কত কথা জমে আছে। নীল ধীর তার কাছে সরে এসে নরম স্বরে বলল, চলো যান, কাল তোমাকে খান বাড়িতে নিয়ে যাই। কখনো না, ওই বাড়িতে আমি আর কখনো যাব না। আচ্ছা, নীল একটু থামলো, তারপর আখির কাঁধে হাত রেখে ধীরে কাছে টেনে নিল।
গলায় মুখ ডুবিয়ে খুব আলতো করে বলল, এত রাগ করতে হয় না সোনা, বাবা মা যা করে সবই তো ভালোর জন্যই করে। আখির বুকের ভেতরটা কেঁপে উঠল। কথা আসতে গিয়েও থেমে গেল, সে কিছু বলল না, শুধু নীরবে শুয়ে রইল। নীল বুঝতে পারল এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে অভিমান আর কষ্ট। সে আখির কপালে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর খুব ধীরে ঠোঁটে কিস করতে লাগলো। কিস শেষে নীল ফিসফিস করে বলল, বিশ্বাস করো, একদিন সব প্রশ্নের উত্তর পাবে। সকালের নরম আলো উঠোন ছুঁয়ে ঘরে ঢুকেছে। আখি জানালার ধারে দাঁড়িয়েছিল। মুখে আজ আর গতকালের সেই কঠিন রাগ নেই, চোখে আছে ভাবনার গভীরতা। নীল হাত মুখ ধুয়ে ঘরে ঢুকতেই আখি ধীরে বলল, আচ্ছা চলো, বাড়ি থেকে একটু ঘুরে আসি। সত্যি তুমি যাবে? হ্যাঁ, ভেবে দেখলাম রাগ করে আর কি হবে। নীল চুপ করে তাকিয়ে রইল তার দিকে। আখি আবার বলল, আমি নিজেই তো এই বিয়েটা মেনে নিয়েছি, তাহলে সারাক্ষণ রাগ করে থাকাটা বেমানান। সব কিছুর সাথেই তো মানিয়ে নিতে হয়। নীলের মুখে ধীরে ধীরে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। সে কাছে এসে শান্ত গলায় বলল, এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিলাম জান। তুমি বুঝতে শুরু করেছো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বুঝেছি বলেই ভুলে গেছি এমন না, তবে চেষ্টা করছি। চেষ্টা থাকলেই যথেষ্ট, বাকিটা আমি সামলে নেব। খানবাড়ির বিশাল ফটকের সামনে রিক্সা থামতেই আখির বুকের ভেতর কেমন করে উঠল। এই বাড়িটা যেখানে সে জন্মেছে, বড় হয়েছে, রাগ করেছে, অভিমান জমিয়েছে, আজ সে ফিরছে অন্য পরিচয়ে। নীল নামতেই গেটের ভেতর হইচই পড়ে গেল। এসেছে, আখি আপু এসেছে। খুশির শব্দে খানবাড়ির আঙিনা ভরে উঠল। আখি ধীর থেকে নামলো, চোখে তখনও লাজ, মুখে হালকা অস্বস্তি, কিন্তু তার ভেতরে কোথাও এক টুকরো শান্তি। মা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলো। মা, সত্যি তুই এসেছিস? মা, আমার মেয়েটা এসেছে। নীল সম্মান করে মাথা নিচু করলো। আজম খান তার কাঁধে হাত রেখে বললেন, ঘরে এসো, এই বাড়ি আজ আবার পূর্ণ হলো। এতদিন পরে তোর মুখে হাসি দেখছি। সময় লাগে রে, সব বুঝতে সময় লাগে। খানবাড়ির ড্রয়িং রুমে আজ অন্যরকম আবহাওয়া। চেনা আসবাব, চেনা দেওয়াল, কিন্তু আখির চোখে আজ সব নতুন লাগছে। মা বারবার আখির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কষ্ট পাসনি তো মা? এখন আর না মা, এখন আমি ঠিক আছি। আজম খান মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলেন। এই কথাটার জন্যেই তো এত কিছু। খানবাড়ির ভেতরে আজ আনন্দের আলো। কেউ চা আনছে, কেউ মিষ্টি, সবাই যেন নতুন করে বাঁচছে। আর আখি, সে বুঝতে পারল এই বাড়ি তার অতীত, আর যে মানুষটার পাশে সে দাঁড়িয়ে আছে সে তার বর্তমান, আর হয়তো ভবিষ্যৎ। খানবাড়ির ভেতরের দিকের সেই পুরনো স্টাডি রুমটা সবসময় একটু আলাদা। মোটা পর্দা টানা, দরজা ভেতর থেকে বন্ধ। সেখানে বসে আছেন আজম খান আর নীল, কণ্ঠ নিচু, চোখে গম্ভীরতা। আজম খান ধীর স্বরে বললেন, কাজটা খুব স্পর্শকাতর, একটু ভুল চলবে না নীল, কারোর যেন সন্দেহ না হয়। জি স্যার, সব ম্যানেজ করব। এই মিশনটা শেষ না হওয়া পর্যন্ত আখিও কিছু জানবে না। ওর নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার দুর্বলতা জানলেই সেখানেই আঘাত করবে। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আখির বুকটা ধক করে উঠল। সে আসলে ডাকতে এসেছিল বাবাকে, কিন্তু ভেতরের কথাগুলো কানে যেতেই পা যেন জমে গেল। মিশন পরিচয়, গোপন নিরাপত্তার শব্দগুলো তার মাথার ভেতর আঘাত করতে লাগলো। আর এক মুহূর্তও দাঁড়ালো না, দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। বাবা, দুজনেই চমকে উঠল। আখির চোখ তখন আগুনের মতো জ্বলছে। সে সোজা নীলের দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনো অপরাধী নীল? না হলে এত গোপনীয়তা কেন? আখি, তুমি ভুল বুঝছো। ভুল নাকি আমি এতদিন অন্ধ ছিলাম? আমি কি তোমাকে বিশ্বাস করে ভুল করে ফেললাম? আখিমা, শান্ত হও। তুমি জানো সব, তবু আমাকে কিছু বললে না। আমি কি এতটাই অযোগ্য? জান, আমি অপরাধী নই, বিশ্বাস করো। বিশ্বাসই তো করেছি, তাই তো আজ এই প্রশ্নটা আমাকে পোড়াচ্ছে। যদি কিছু লুকানো না থাকে তাহলে সব এত অন্ধকারে কেন নীল? নীল কিছু বলতে গিয়েও থেমে গেল, কথা যেন গলার ভেতর আটকে গেল। আজম খান বুঝতে পারলেন এই রহস্য আর বেশি দিন চাপা রাখা যাবে না। ঘরের ভেতর বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। আখির চোখে জল জমেছে,
কণ্ঠ কাঁপছে, কিন্তু রাগটা তার চেয়েও বেশি। সে হঠাৎ চিৎকার করে উঠল, তোমরা সবাই আমাকে ঠকাচ্ছ। বাবা, তুমি আর তুমিও নীল, আমি কাউকে বিশ্বাস করি না। নীল এক পা এগোতেই আঁখি পিছিয়ে গেল, রাগী কণ্ঠে চিৎকার করে বলল, কাছে এসো না, আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি চলে যাচ্ছি। এই বাড়ি, এই বিয়ে, এই মানুষ সব ভুল ছিল। দাঁড়াও আখি। আঁখি থেমে গেল, কিন্তু ঘুরে তাকালো না। আজম খান ধীরে ধীরে কাছে এসে বললেন, আর এক পা এগোনোর আগে সবটা শুনে যাও। আর কি শোনাবো বাবা? আর কি লুকিয়ে রেখেছো? আজম খান দীর্ঘশ্বাস ফেললেন। মনে হলো বহুদিনের ভার যেন আজ নামাতে যাচ্ছেন। নীল কোনো অপরাধী না মা, সে দেশের জন্য কাজ করে, এমন কাজ যা প্রকাশ্যে বলা যায় না। কি? সে সিআইডির একজন অফিসার, সবচেয়ে স্পর্শকাতর কেসগুলো ওকে দেওয়াই হয়, তাই ওকে সাধারণ মানুষের মতো থাকতে হয়। গরিব, অশিক্ষিত, এইসব ছিল ওর ছদ্মবেশ। তাহলে আমার সাথে বিয়েটা? এই বিয়েটাও পরিকল্পনার অংশ, কিন্তু জোর করে নয় মা। আমি জানতাম নীল তোমাকে আগলে রাখতে পারবে, আর তুমি ওর সবচেয়ে বড় দুর্বলতা হবে, আর সবচেয়ে বড় শক্তিও। তাহলে তোমরা আমাকে ব্যবহার করেছো? না আখি, তোমাকে কখনো ব্যবহার করিনি, বরং তোমাকে ভালোবেসে ফেলাটাই আমার সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে বড় সত্য। আঁখি তাকিয়ে রইল নীলের দিকে। এই প্রথম সে তার চোখে কোনো রহস্য নয়, শুধু ভয় আর ভালোবাসা দেখল। আজম খান বললেন, যদি জানতে তাহলে তোমার জীবন ঝুঁকিতে পড়তো। একজন সিআইডি অফিসারের স্ত্রী হয়ে তুমি নিরাপদ থাকতে না মা। আমি শুধু সত্যটা জানতে চেয়েছিলাম বাবা। জানি মা, আর আজ থেকে তোমার কাছেও আর কিচ্ছু লুকানো থাকবে না। যদি আজও বিশ্বাস করতে না পারো আমি মেনে নিব, কিন্তু জেনে রাখো তোমাকে আগলে রাখাই আমার প্রথম মিশন। আঁখি চোখ মুছে ধীরে উঠে দাঁড়ালো। সে এখনো পুরোপুরি শান্ত নয়, কিন্তু আর অন্ধকারেও নেই। আজ সে বুঝেছে যে বিশ্বাস ভেঙেছে বলে মনে হচ্ছিল, তা আসলে একটা বড় সত্যের দরজা খুলে দিয়েছে। খানবাড়ির আঙিনায় বিকেলের আলো নেমে এসেছে। গাছের পাতার ফাঁক দিয়ে রোদ ঝিলমিল করছে, ঠিক আঁখির চোখের মতো ক্লান্ত কিন্তু শান্ত। নীল আর আঁখি বেরিয়ে এলে বাড়ির সবাই জড়ো হয়ে গেল। কেউ মিষ্টির হাঁড়ি পাতে, কেউ দোয়ার জন্যে হাত তুলে দাঁড়িয়ে। আঁখির মা মেয়ের কপালে হাত রেখে বললেন, সাবধানে যাস মা, নিজের যত্ন নিবি। নেবো মা, চিন্তা করো না। আখি, এবার কিন্তু মন খারাপ করে আর বসে থাকবি না। চেষ্টা করব। খেয়াল রেখো। নিশ্চিন্ত থাকুন স্যার। আবার আসবি মা, এই বাড়িটা তো তোরও। আসবো মা, অবশ্যই আসবো। গাড়ি স্টার্ট নিল। পেছনে তাকিয়ে আঁখি দেখলো হাত নেড়ে বিদায় দিচ্ছে সবাই। এই প্রথম বিদায়ের মধ্যে কষ্টের চেয়ে বেশি ছিল টান। নীল পাশ থেকে শান্ত গলায় বলল, সব ঠিক আছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে। গাড়িটা ধীরে ধীরে খানবাড়ি ছেড়ে বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল স্মৃতি, প্রশ্ন আর আশীর্বাদ। আর সামনে একটা পথ যেখানে দুজন পাশাপাশি হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। রাত নেমেছে নিঃশব্দে। ঘরের আলোটা মৃদু, জানালার বাইরে ঝিঝি পোকার ডাক। আঁখি বিছানার এক পাশে বসে আছে, চুল খোলা, চোখে জমে থাকা অভিমান। কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে বলল, তুমি কেন বলনি নীল তুমি সিআইডি? বলিনি কারণ বলা যেত না। জান, স্যার তো বললো এটা গোপন, কাউকে জানানো যাবে না, জানালে বিপদ হয়। বিপদ সব জায়গায় শুধু বিপদ। আর আমি কি কিছুই না? তার কণ্ঠ ভেঙে গেল। নীল আর বসে থাকলো না। সে কাছে এসে আঁখিকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। গলায় মুখ ডুবিয়ে খুব নরম একটা চুমু খেয়ে বলল, রাগ করো না জান, বিশ্বাস করো সবই তোমাকে সেফ রাখার জন্য। আমি শুধু তোমার কাছে লুকিয়ে থাকার জন্য। তুমি লুকোনো ছিলে না, তুমি ছিলে আমার সবচেয়ে বড় দুর্বলতা, আর তাই সবচেয়ে বেশি আগলে রাখতে চেয়েছি। আঁখি ধীরে নীলের হাত ধরে রাখলো। রাগটা পুরো যায়নি, কিন্তু মনটা আর আগের মতো শক্ত নেই। আর কখনো এমন করে দূরে রেখো না আমাকে। কথা দিলাম যতটা পারি সবসময় তোমার পাশেই থাকবো। ঘরটা তখন নরম আলোয় ভরা। বাইরের রাত নিস্তব্ধ, ভেতরে শুধু দুজনের শ্বাসের শব্দ। নীল আঁখির মুখটা আলতো করে নিজের দিকে ফিরিয়ে নিল। তারপর খুব ধীরে ঠোঁটে একটা নরম চুমু খেয়ে ফিসফিস করে বলল, রাগ অভিমান সব বাদ দাও জান, এখন শুধু আদর করব।
আখির চোখ কেঁপে উঠল। সে কিছু বলতে গিয়েও পারল না। নীলের কণ্ঠে আজ কোনো জেদ নেই, শুধু আবদার। নীল আবার কপালে চুমু দিল, তারপর গালে। আখিকে বুকের কাছে টেনে নিয়ে বলল, সারাদিন কত কিছু সহ্য করি, একটু শান্তি তো পাওয়ার অধিকার তোমারও আছে। আখি আস্তে করে নীলের শার্টের কাপড় চেপে ধরল। রাগটা তখন আর শক্ত নেই, ভেঙে ভেঙে নরম হয়ে যাচ্ছে। তুমি সব সময় এমন করে আমাকে ভোলাও কেন? কারণ তোমার এই অভিমান ভাঙানোটা আমার সবচেয়ে প্রিয় কাজ। আজ শুধু আমার পাশে থাকো, আর কিছু ভেবো না। আখি চোখ বন্ধ করলো। নীল আস্তে আস্তে কিস করতে লাগলো, তারপর কোলে করে বিছানায় শুইয়ে আদর করতে লাগলো। দুজনেই ভেসে গেল ভালোবাসার জোয়ারে।